সবার ইলাস্ট্রেটর আছে তো? সবার কম্পিউটার আছে তো? কম্পিউটার নাই এখন এমন কেউ আছেন? আচ্ছা, ইলাস্ট্রেটর যদি ওপেন করা লাগে, ইলাস্ট্রেটর কোন জায়গা থেকে ওপেন করা লাগবে? এখন কোথায় পাবো? টাস্ক বারে তো অলরেডি আছে ইলাস্ট্রেটর, দেখা যাচ্ছে না? আছে। যদি এখানে না থাকে নিয়ে আসা, দেখাইছি না আমি কীভাবে? আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে ইলাস্ট্রেটর যেটা আছে আপনারা এগুলো ইউজ করবেন। এবং ইলাস্ট্রেটর এখানে ভার্সন আছে দুইটা। একটা আছে আমাদের এখানের মধ্যে ইলাস্ট্রেটর 2020 এবং আরেকটা ভার্সন এখানে নাই। আর থাকতে পারে আপনার 22 থাকতে পারে, 19 থাকতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে যেগুলো ইউজ করতেছি এগুলোকে আমরা বলি ইলাস্ট্রেটরের সিসি ভার্সন, ঠিক আছে? আগে ছিল CS6, এখন হয়ে গেছে সিসি ভার্সন। সো আমরা সিসি ভার্সনগুলো ইউজ করতেছি। আলটিমেটলি 19, 20, 22 এগুলা ইন্টারফেস মোটামুটি সেম, ডিফারেন্ট কোনো কিছু নাই। বুঝা গেছে? ওকে, সো আমরা এখান থেকে ইলাস্ট্রেটরটা ওপেন করতে পারি, অথবা এখানে যদি আমি যা শুধু একটা ক্লিক করি তাহলে ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর অনেকেরই দেখবেন এখানে কিছু ইন্টারফেস চলে আসছে, আবার অনেকেরই কম্পিউটার স্লো থাকার কারণে, যেমন এটাতে একটু স্লো হয়ে গেছে, এই জন্য সবগুলো ইন্টারফেস এখানে আসতেছে না, একটু লেট হবে, তারপরে চলে আসবে। যদি না আসে কী করতে পারি, এখানের মধ্যে উপরে কিছু বার আছে, এগুলোকে আমরা বলি মেনু বার। কি বলি? মেনু বার। মেনু বার থেকে আমরা নতুন করে ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? যে কোনো সফটওয়্যারে যখন আমরা কাজ করি, ওই কাজ করার ক্ষেত্রে আমাদেরকে একটা নতুন ডকুমেন্ট অথবা ফাইল অথবা পেজ ক্রিয়েট করা লাগে না? ঠিক সেই ইলাস্ট্রেটরও আপনাকে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমরা এখান থেকে প্রথমত চলে যাই এখানে ফাইল, তারপর এখানে একটা অপশন আছে কি নিউ, অথবা এইখানে একটা চলে আসবে যখন লোডিং শেষ হয়ে যাবে, একটা থাকবে ওপেন আর একটা থাকবে ক্রিয়েট নিউ। বুঝতে পারছেন? এখানে যদি আপনি ওপেন করতে চান তাহলে আগে যে ফাইলটা সেভ করে রাখছিলেন ওইটা যদি ওপেন করতে চান তাহলে এই ওপেনে কাজ করবে, ঠিক আছে? আর যদি নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট নিউ দিবেন, অথবা ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট কি দিয়ে আছে Ctrl+N। আমি এখান থেকে নিউ দিলাম, দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটার নাম কি আছে? নিউ ডকুমেন্ট, যেটার কোনো নাম দেয়া নাই, আনটাইটেলড দেয়া আছে। প্রত্যেকবার যখন আপনি ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এটার নাম থাকবে কি আনটাইটেলড। আপনাকে নিজে থেকে একটা নাম দিতে হবে। যদি প্রথম দিকে নাম না দেন তাইলে কি হবে, প্রত্যেকবারই তো আনটাইটেলডই লিখবে, তাই না? পরে যখন আবার একটা ক্রিয়েট করবেন তার নামও কি হবে আনটাইটেলড। যখন সেভ করবেন ওইটার উপরে সে ওভাররাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন গিয়ে দেখবেন ফাইল আপনার একটাই আছে, দুইটা নাই। কারণ হচ্ছে গিয়ে আপনি এক নাম দিয়ে বারবার সেভ করতেছেন। বুঝা গেছে? এই জন্য প্রথমে কি করবেন, আপনি নামকরণ করে দিবেন। আমরা দিয়ে দিলাম এখানে হোমওয়ার্ক অথবা ক্লাস 1, এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আছে উইডথ এবং আরেকটা কি আছে হাইট, সাথে এখানে একটা দেয়া আছে কি পিক্সেলস। আমরা কয়েকটা পরিমাপে কাজ করব। এখানের মধ্যে যদি আমি ক্লিক করে দেখেন, এখানের মধ্যে আছে পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এটা কি আছে পিক্সেল। এইখানের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ইঞ্চি এবং পিক্সেলটা। বুঝতে পারছেন? এবং ইঞ্চি এবং পিক্সেলে কাজ করতে পারলে আপনি মিলিমিটার আর সেন্টিমিটারে কাজ হয়ে গেছে। বুঝতে পারছেন? আলটিমেটলি আপনি ইঞ্চিকে মিলিমিটার এবং সেন্টিমিটার কনভার্ট করা যায় না? কনভার্ট করা যায়। তারপরে এখানে আছে পিকাস এবং পয়েন্ট, যেটা এখন আমাদের আপাতত লাগবে না, আমরা ইঞ্চিতে নিতে পারি অথবা পিক্সেলে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে ইঞ্চি কখন নিব আর পিক্সেল কখন নিব, এইটা একটা বিষয়, ঠিক আছে? এবং ইঞ্চিতে আমরা কাজ করি যখন আমরা কোনো প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি। কিসের জন্য? প্রিন্ট মিডিয়া, মানে আমাদেরকে ক্লায়েন্ট বসে একটা বিজনেস কার্ড বানায় দেওয়ার জন্য, অথবা ভিজিটিং কার্ড, অথবা একটা লিফলেট বানায় দেওয়ার জন্য। তাহলে আমরা জানি সেইটাকে সে এটাকে নিয়ে কি করবে, প্রিন্ট করবে। আমরা জানি না এটা। সেক্ষেত্রে আপনারা কি নেবেন, এখান থেকে ইঞ্চিতে নেবেন। কিন্তু আপনি যদি জানেন আপনার ডিজাইনটা সে নিয়ে কোনো ওয়েবসাইট অথবা কোনো সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মে সে ইউজ করবে, এগুলোকে আমরা বলি ইলেকট্রনিক মিডিয়া, ওই ধরনের মিডিয়াতে যদি সে ইউজ করে তাহলে আমরা দিব কি পিক্সেল। বুঝতে পারছেন? তাহলে ইঞ্চি নিব প্রিন্ট মিডিয়ার জন্য, আর পিক্সেল নিব ইলেকট্রনিক মিডিয়ার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যেহেতু হোমওয়ার্ক করব, হোমওয়ার্কগুলো আমরা কোথায় সাবমিট করব? ফেসবুকে, তাই না? তো ফেসবুক কি ইলেকট্রনিক মিডিয়া না প্রিন্ট মিডিয়া? ইলেকট্রনিক মিডিয়া। তাহলে আমরা কি দিতে পারি, এখানে পিক্সেল দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন উইডথ আছে, হাইট আছে। এখন এখানে পিক্সেল দিচ্ছি, চাইলে আপনি ইঞ্চি দেন। দেখেন এখানের মধ্যে এটা কনভার্ট হয়ে গেছে না? কনভার্ট হয়ে গেছে। কিন্তু আগে অবশ্যই আপনাকে পিক্সেল দিতে হবে, তারপরে আপনি এখান থেকে পরিমাপটা চেঞ্জ করতে হবে। অথবা আপনি যদি ইঞ্চিতে ডিজাইন করবেন, সো আগে ইঞ্চি দেন, দেন আপনি এখান থেকে পরিমাপটা বসান।
বুঝতে পারছেন? যেমন A4 এর জন্য দিতে পারি আমরা 8.27, আর এখানে দিতে পারি আমরা 11.69। এইটা হচ্ছে A4 এর একটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে? এখন যদি আমি আবার এটাকে পিক্সেলে নিয়ে যাই, তাহলে কিন্তু এইটাকে সে কনভার্ট করে পিক্সেল নিয়ে যাবে। এই যে এটাকে ঠিক সে কনভার্ট করে ফেলছে, বুঝতে পারছেন? তাহলে যে কোনো পরিমাপকে কনভার্ট করা সম্ভব না? এটার জন্য ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। যেমন ধরেন আমি এখান থেকে আবার একটা কাজ করি, আমি এখান থেকে পিক্সেল ইঞ্চিতে রাখলাম 8.27 বা 11.69। এখন সে বলছে আমাকে মিলিমিটার বা সেন্টিমিটার ডিজাইন করে দাও। তাহলে আপনি এখান থেকে এটাকে যদি মিলিমিটার নিয়ে যান, তাহলে তো এটা হয়ে গেল মিলিমিটার, বুঝতে পারছেন? তাহলে যে কোনো পরিমাপকে আমরা কনভার্ট করতে পারবো, এবং সামনে আরও এগুলো দেখবো। সো আপাতত আমি রেখে দিলাম এখানে পিক্সেল, এবং আমরা আপাতত একটা নর্মাল একটা আর্টবোর্ড নিতে পারি। এটাকে আমরা আর্টবোর্ড বলি। আগে বলতাম আমরা পেজ বলতাম কখন? যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, ওয়ার্কশিট বলছি কখন? এক্সেলে কাজ করছি। আর এখানে আমরা বলবো আর্টবোর্ড। কি বলবো? আর্টবোর্ড। সো আমরা এখানের মধ্যে আর্টবোর্ডের সাইজ একটা নিতে পারি। এখানে আছে উইথ, আর একটা কি আছে? হাইট। কত চৌড়া হবে আর কত উচ্চতা হবে ওইটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। সো আমরা আপাতত এখানে সব দিক দিয়ে সমান রাখলাম, 1000 বা 500 রেখে দিতে পারি। 500 দিয়ে দিলাম, অথবা আমি একদিক দিয়ে বেশি রাখি, এখানে রাখলাম আমি 1000, আরেক দিকে রাখলাম 500। এখন উইথ বেশি হাইট কম, হাইট বেশি উইথ কম, এরকম না? এর মানে কি এটা একটু লম্বা হবে আর্টবোর্ডটা, তাই না? কিন্তু এখানে একটা অপশন আছে ওরিয়েন্টেশন, দেখছেন? ইলাস্ট্রেটর ওরিয়েন্টেশন কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল, একটা হচ্ছে গিয়ে হরিজন্টাল। হরিজন্টাল মানে কি এখন আছে এইভাবে লম্বা, আর এখন যদি এটাকে দিয়ে দিই ঠিক এইটা রিভার্স হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি দুইটা ওরিয়েন্টেশনই কাজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে এখানে আর্টবোর্ড কয়টা নিয়ে আছে? একটা। আপনি চাইলে অসংখ্য আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? সো আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব, অসংখ্য আর্টবোর্ড যখন কাজের প্রয়োজন হবে তখন আমরা নিলাম। তারপর আরেকটা অপশন আছে কি? ব্লিড। এই ব্লিড নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত ব্লিড নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। তারপরে চলে যায় একটু অ্যাডভান্স অপশনে। তারপর এখানে কি আছে? কালার মোড। একটা হচ্ছে RGB, আর একটা কি? CMYK। RGB এবং CMYK ইয়েটা মনে আছে? RGB এবং CMYK মানে কি? RGB কখন ইউজ করি আর CMYK কখন ইউজ করি? প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। এখন কেন হঠাৎ করে CMYK আমরা প্রিন্টের জন্য ইউজ করি? আলাদা হয়ে গেল কেন? এটা উদাহরণ দিছিলাম আমি, কেন CMYK আমরা প্রিন্টে ইউজ করি। যেমন ধরেন আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কি ইউজ করি? পিক্সেল। সাথে আমাদেরকে দিতে হবে RGB। আর যদি প্রিন্টের জন্য ইউজ করেন দিতে হবে ইঞ্চি, আর এদিক দিয়ে দিতে হবে কি? CMYK। RGB মানে রেড, গ্রিন, ব্লু, আর CMYK মানে হচ্ছে কি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক, বুঝতে পারছেন? এখন CMYK কেন দিতেছি? এর কারণ হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা এই কার্ড ডিজাইন করছেন, অথবা এইটাকে আপনি প্রিন্ট করছেন। এইটা ধরেন আমরা প্রিন্ট করছি, আমরা ইলেকট্রনিক মিডিয়াতে ডিজাইন করছি, ডিজাইন করে আমরা এটাকে প্রিন্ট করলাম। কারণ প্রিন্ট করার পর এটা তো আমাদের হাতে আসলো, তাই না? হাতে আসার পর এখন যদি রুমের সবগুলা লাইট অফ থাকে, রুমটা অন্ধকার থাকে, তাহলে কি এইটা দেখার কোনো ক্ষমতা আছে? তাইলে আমরা এটা দেখতেছি কিভাবে? আলোর প্রতিফলন, তাই না? আলোর একটা রিফ্লেকশন এখানে পড়তেছে, এই জন্য আমরা এটা দেখতে পারতেছি। কিন্তু আপনি যখন মোবাইল ইউজ করতেছেন, মোবাইল যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কি রুম অন্ধকার থাকলে কোনো সমস্যা হয় না? কারণ সে তার নিজস্ব শক্তিতে আমাদেরকে দেখাইতেছে, তার অন্য কোনো আলোর শক্তি নেওয়া লাগতেছে না। এই জন্য তারা যে কালারটা দেখাইতেছে আমরা ওই কালারটা দেখতে পারতেছি। কিন্তু সেটা যখন প্রিন্ট হয়ে বের হয়ে আসে, তখন তার কোনো নিজস্ব শক্তি থাকে না, তখন আলোর প্রতিফলন লাগবেই। কিন্তু ওই সেম টু সেম কালার দিয়ে যদি আপনি এটাকে প্রিন্ট করেন, কিন্তু দেখবেন একভাবে রাখছিলেন ডিজাইন, প্রিন্ট করার পরে দেখবেন আরেক রকম হয়ে গেছে, একটু ডিফারেন্ট, একটু হালকা হয়ে যেতে পারে, অথবা একটু কড়া হয়ে যেতে পারে ডিজাইনটা। কারণ হচ্ছে এখানে আলোর প্রতিফলন হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য ওই জায়গায় গিয়ে আমরা কালার মোডটা চেঞ্জ করে দিই, প্রিন্টের ক্ষেত্রে দিয়ে দিই কি? CMYK। সো আমরা এখন RGB রাখবো, যেহেতু আমরা ইলেকট্রনিক মিডিয়া যখন ডিজাইন করব। তারপরে একটা কি আছে? রাস্টার এফেক্ট। এই যে কি আছে? রাস্টার এফেক্ট। আমরা এখান থেকে রাস্টার এফেক্ট বলতে বোঝাইতেছে যে আমরা কতগুলা পিক্সেল রাখবো এখানে, ঠিক আছে? এখানে আমাদের লেখা আছে 150, একটা আছে 72, আর একটা কি আছে 300 PPI। PPI মানে কি? পিক্সেল পার ইঞ্চ। আপনি প্রতি ইঞ্চিতে 300টা পিক্সেল দিবেন, না 150টা দিবেন, না 72টা দিবেন, এইটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। আপনি যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করেন, তাহলে নিচের যে কোনো একটা ইউজ করতে পারেন, 150 অথবা 72, বুঝতে পারছেন? 300 ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে ইমেজের কোয়ালিটিটা ভালো থাকবে। কিন্তু প্রিন্টের জন্য অলওয়েজ 300, বুঝতে পারছেন? প্রিন্টের জন্য কত থাকবে? অলওয়েজ 300 থাকবে। তাহলে এখন আমরা 150 রাখি, বুঝা গেছে?
ওকে, সো এই ইন্টারফেস সম্পর্কে বোঝা গেছে তো, এই অংশটা বোঝা গেছে। তারপরে এইখানে কিছু অংশ আছে তাই না? সো এইগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে গিয়ে এখানে আমরা রিসেন্ট যে ফাইল সাইজ নিয়ে কাজ করছি ওইগুলো এখানে দেখাইতেছে, বুঝতে পারছেন? রিসেন্ট আমরা এইগুলো নিয়ে কাজ করছি। আবার কিছু আছে এখানের মধ্যে আমরা আগে থেকে সেভ করা, সেভের আপাতত প্রয়োজন না। এখানে আছে মোবাইল, ওয়েব, প্রিন্ট। আপনি ধরেন মোবাইলের জন্য ডিজাইন করবেন, মোবাইলের স্ক্রিনের জন্য, তাইলে অথবা মোবাইলের অ্যাপের জন্য, তাহলে দেখেন আইফোনের জন্য আছে, আইফোন 8-এর জন্য আছে, তারপরে স্যামসাংয়ের জন্য আছে। এই ধরনের একটা, যা শুধু একটা আর্ট বোর্ড, এখানে ডিজাইন করা না, বুঝতে পারছেন? একটা সাইজ দেওয়া আছে, এটার ভিতরে আপনাকে ডিজাইন করতে হবে। যদি ওয়েবসাইট ডিজাইন করতে চান তাহলে ওয়েবের বিভিন্ন ইন্টারফেসের একটা সাইজ দেওয়া আছে, এখান থেকে আপনি সাইজ নিতে পারেন। প্রিন্টের জন্য A4 আছে, লেটার আছে, ট্যাবলয়েড আছে, B4, A3, B5। আগের থেকে এইগুলার যা শুধু সাইজ নির্ধারণ করা, আপনি যা শুধু ক্লিক করবেন, কাজ শুরু করে দিবেন। বুঝা গেছে? সো এখানের মধ্যে আপাতত আমরা এইগুলাতে নিচ্ছি না, আমরা আমাদের মতো করে নিব। আমরা রিসেন্ট থেকে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই এবং এইখান থেকে আমরা 150 রাখলাম, দেন ক্রিয়েট দিয়ে দিলাম। এতটুকু ক্লিয়ার? ওকে। সো আপনারা যখন এইভাবে ক্রিয়েট দিবেন, আপনাদের ইন্টারফেস এভাবে এরকম নাও আসতে পারে, আপনাদের আসতে পারে এরকম আসতে পারে, ঠিক আছে? আবার আরেকটা থাকতে পারে, এটা এসেনশিয়াল ক্লাসিক যেটা, এটা থাকতে পারে। তারপর টাইপোগ্রাফি, যে কোনোটা থাকতে পারে, ঠিক আছে? সো আমরা এইখানের মধ্যে নিজে থেকে সবগুলা ক্রিয়েট করব। এই যে ইয়ে এরিয়াটা দেখতেছি আমরা, এখানে টুলস আছে, এখানে উপরে মেনু আছে, এখানে ফ্লোটিং প্যানেল আছে। এই যে সাজানো আছে একটা সিস্টেমে, অনেক এক একজন এক একভাবে সাজায় রাখে, ঠিক আছে? সো এই সাজানোটাকে আমরা বলি ওয়ার্ক স্পেস। কি বলি? ওয়ার্ক স্পেস। এখানের মধ্যে কী কী সাজাইতেছি, ধরেন আপনি একজন আর্টিস্ট, আপনার কী কী লাগবে? রং লাগবে, তুলি লাগবে, তারপরে ধরেন স্কেল লাগবে, পেন্সিল লাগবে, এগুলো লাগবে না? তাহলে এক একটা যদি এক এক জায়গায় রাখেন, তাইলে কি আপনি কাজ করতে পারবেন? এগুলোকে আপনার সামনে হাতের কাছাকাছি রাখা লাগবে না? ঠিক সেম আমাদেরকে ইলাস্ট্রেটরে কাজ করার জন্য যতগুলো টুলস, ফ্লোটিং প্যানেল, যা যা প্রয়োজন সব কিছু আমরা হাতের কাছে সুবিধাজনক স্থানে রাখি, বুঝতে পারছেন? ওই যে সাজানোরটাকে আমরা কি বলি? ওয়ার্ক স্পেস, ঠিক আছে? সো আমরা ওয়ার্ক স্পেসটা প্রথমে ঠিক করতে হবে। সো আমি আপাতত এগুলো সবগুলো ডিলিট করে দিই, এগুলো সব ডিলিট। বাড়াই দিব না কমাই দিব স্যার? ঠান্ডা লাগবে না, ঠান্ডা গরম লাগবে কোনটা? আর একটু ঠান্ডা হোক। আচ্ছা, এখানের মধ্যে দেখেন এখানে কোনো কিছু নাই, তাই না? এখানে কিছু নাই। তারপরে এখানের মধ্যে এইটাও আমি বাদ দিয়ে দিলাম, এইগুলোও শেষ। তারপরে এখানের মধ্যে এটা বাদ দিলাম। এখন এরকম হয়ে গেছে, তাই না? আমরা নতুন করে সব কিছু ক্রিয়েট করব। সো সব কিছু নতুন করে ক্রিয়েট করতে হলে আমাদেরকে যে কোনো অবজেক্ট বা যে কোনো টুলস, ফ্লোটিং প্যানেল বা মেনু, যে কোনো কিছু আনতে হলে আমাদেরকে যাইতে হবে উইন্ডোতে। কোথায়? উইন্ডোতে। এই যে উপরে অংশের নাম বলছিলাম আমি কি? মেনু বার। এই মেনু বারের মধ্যে একটা অপশন আছে কি? উইন্ডো। উইন্ডোতে গিয়ে আপনি সব ধরনের টুলস, কন্ট্রোল সব কিছু পেয়ে যাবেন এখানে। সো আমাদের প্রথমেতেই লাগবে, এখানে বাম সাইডে কি ছিল? টুলবার ছিল, এই টুলবারটা নিয়ে আসতে হবে। সো আমরা এখান থেকে উইন্ডোতে গেলাম, তারপরে এখানে একটা অপশন আছে টুলবার, এইখানে সিলেক্ট করেন। একটা আছে বেসিক, আর একটা আছে কি? অ্যাডভান্স। আমরা অ্যাডভান্সটা নিয়ে আসবো। সো অ্যাডভান্সে ক্লিক করলাম, এই যে চলে আসলো, ঠিক আছে? দেন আমরা এটাকে যে কোনো জায়গায় রাখতে পারি, ঠিক আছে? কিন্তু এটা এখন আছে ফ্লোটিং অবস্থায়। ফ্লোটিং বলতে কি, যে কোনো জায়গায় আমি এটাকে নিতে পারতেছি। আমি চাইতেছি এটা কি করবো, যে কোনো এক জায়গায় ফিক্স রেখে দিব। সো ক্লিক করে ড্র্যাগ করে আমি যদি একটু বাম সাইডে নিয়ে যাই, এখানে একটা ব্লু সাইন আসতেছে না? এখন এখানে রেখে দেন, তাহলে এটা এখানে ফিক্স হয়ে গেল। এবং আপনাদের এরকম থাকতে পারে সিঙ্গেল লাইন, ঠিক আছে? আমরা সিঙ্গেল লাইন রাখবো না, এটাকে এভাবে ডাবল লাইন রেখে দিব, বুঝতে পারছেন? তাইলে আমাদের সবগুলা টুলস দেখা যাবে এইখানে। তারপরে এই দিক দিয়ে কিছু প্যানেল ছিল, এগুলাকে আমরা বলি ফ্লোটিং প্যানেল। কি প্যানেল? ফ্লোটিং প্যানেল, যেগুলো আমাদের এই টুলসগুলো ইউজ করতে সাহায্য করবে, বুঝতে পারছেন? সো আমরা ফ্লোটিং প্যানেলগুলো নিয়ে আসতে হবে, এই জন্য আমাদেরকে আবার উইন্ডোতে যাওয়া লাগবে। এখান থেকে আমি একটা একটা করে নিয়ে আসি যেগুলো আমাদের প্রয়োজন। যেমন এখানে উপরের মধ্যেও একটা ছিল, এটাকে আমরা বলি কন্ট্রোল। কি বলি? কন্ট্রোল। এটাও আমরা উইন্ডোতে পাবো। যেমন এখানে উইন্ডো দিলাম, দেন এখানে একটা অপশন আছে কি? কন্ট্রোল। এই যে উপরটা চলে আসছে না? চলে আসছে। তারপরে আবার গেলাম উইন্ডোতে, দেন আমরা এখান থেকে যেগুলো লাগবে এগুলো নিয়ে আসি। এই যে প্রথমে একটা আছে অ্যালাইন, এটা লাগবে। অ্যালাইন যখন ক্লিক করতেছি তখন অ্যালাইনের সাথে আর কয়টা চলে আসছে? দুইটা। এই একটা ট্রান্সফর্ম, এটা কি আছে? পাথফাইন্ডার। এই তিনটাই আমাদের লাগবে। সো আমরা এখান থেকে ক্লিক করে এইগুলো আর এদিক দিয়ে নিব না, আমরা এদিক দিয়েও চাইলে রাখতে পারবেন, কিন্তু আমরা এদিক দিয়ে না রেখে আমরা এগুলোকে ডান সাইডে রেখে দিলাম, তাহলে দুই দিক দিয়ে ব্যালেন্স থাকলো, ঠিক আছে? দেন এখানে আমাদের দেখাইছে এইটা, এই তিনটা যে আছে, তিনটা কিন্তু একটা গ্রুপ অবস্থায় আছে। কীভাবে বুঝবো? আমি এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে আমাদের তিনটা দেখাইতেছে না?
তিনটা, আমি যে কোনো একটাতে ক্লিক করি কয়টা ওপেন হইতেছে? তিনটা, কারণ এখানের মধ্যে তিনটাই আছে গ্রুপ অবস্থায়। তারপর আরেকটা আনি আমি এখান থেকে, অ্যাপিয়ারেন্স, এইটাও লাগবে। সো অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্সে ক্লিক করার সাথে সাথে কয়টা চলে আসছে? দুইটা। এই যে একটা আছে অ্যাপিয়ারেন্স, একটা আছে ট্রান্সপারেন্সি। সো আমরা অ্যাপিয়ারেন্স এবং ট্রান্সপারেন্সিটা যদি এখানে নিয়ে যাই, দেখেন আমি যদি এইখানে ক্লিক দেই তাইলে এটার নিচে সে দিয়ে দিবে, এইখানে দিলে সে আরেকটা প্যানেল ক্রিয়েট করে ফেলবে, বুঝতে পারছেন? সো আমরা চাইতেছি সবগুলো একটা প্যানেলে রাখবো। সো আমি যা শুধু এটার নিচে রেখে দিলাম, এই যে নিচে এইখানে দিয়ে দিলাম। তাইলে এখন আছে এই দুইটা একটা গ্রুপ অবস্থায়, বুঝতে পারছেন? এই দুইটা একটা গ্রুপ অবস্থায় আছে। আমি যদি এইটাকে ক্লিক করি তাহলে কয়টা ওপেন হলো? দুইটা। এখন গ্রুপ কিভাবে বুঝবো? দেখেন এই তিনটার মধ্যে কোনো গ্যাপ আছে? কোনো লাইন আছে? নাই। কিন্তু এখানের মধ্যে একটা লাইন আছে এবং এই দুইটার মধ্যে কোনো লাইন নাই। সো আমরা একটা কাজ করতে পারি, আমি চাইতেছি না এগুলো একসাথে এতগুলো ওপেন হোক, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যাতে ওপেন হয়। সো আমি ট্রান্সফর্মটাকে আলাদা করে দিলাম, পাথফাইন্ডারটাকেও আলাদা করে দিলাম। আলাদা করে দিয়ে আমি এখান থেকে ট্রান্সফর্মটাকে এখানে দিয়ে দিই, পাথফাইন্ডারটাকেও এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? দেন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স এবং ট্রান্সপারেন্সি দুইটাকে আলাদা করে দিলাম। এবং আপনারা এইভাবে রাখবেন, একটু এইভাবে দিয়ে রাখবেন, কারণ আমি এখানে এই এই সাইন বা আইকন দেখে বলতে পারতেছি কোনটার কি নাম, ঠিক আছে? কিন্তু আপনাদের কমপক্ষে 7-8টা ক্লাস যাওয়া লাগবে, তারপরে বুঝতে পারবেন এখানে এগুলোর নাম কি। সো আপাতত আইকন দেখেন, প্লাস নামগুলোও দেখে নেন। মুখস্থ করার প্রয়োজন না, ইউজ করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? সো আপাতত এইভাবে রেখে দিবেন। তারপরে এখান থেকে আরও যা যা লাগবে নিয়ে আসি, আমি যেভাবে নিয়ে আসতেছি নিয়ে আসেন এভাবেই। তারপরে অ্যাপিয়ারেন্স আছে, আর্টবোর্ড লাগবে না আপাতত, ব্রাশ লাগবে, ব্রাশটা নিয়ে আসি। ব্রাশের সাথে আরেকটা কি চলে আসছে? সিম্বলটাকে আলাদা করে দিই, ব্রাশটাকে আমরা একটু উপরে রেখে দিই, সিম্বলটাকে উপরে রেখে দিই। তারপরে যদি দেখি এখানে আছে কালার লাগবে, সো কালারটা নিয়ে আসলাম। কালারের সাথে সোয়াচ আসছে, কালার গাইড আসছে, কালার গাইডটাও রেখে দেন আলাদা। এগুলো সবগুলোকে আলাদা রেখে দিই এবং কালার, তারপরে কালার গাইড সবগুলো একসাথেই রাখি, যাতে সবগুলা আমরা একসাথে এখানে হাতের কাছে পেয়ে যাই। সো কালার, সোয়াচ, কালার গাইড, সিম্বল, ব্রাশ, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, ট্রান্সপারেন্সি। আর কি লাগবে দেখি, এখানের মধ্যে লাগবে আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এটা কিসের সাথে সম্পৃক্ত? কালারের সাথে না? সো আমরা এটাকে কালারের কাছাকাছি রেখে দিলাম এখানে সোয়াচের নিচে। তারপরে স্ট্রোকটা লাগবে, স্ট্রোকটা আমরা অ্যালাইনমেন্ট অথবা পাথফাইন্ডারের উপরে রেখে দিই, এইটা গেল। তারপরে যদি দেখি এখান থেকে গ্রেডিয়েন্ট আসলো, স্ট্রোক নিয়ে আসছি। লেয়ারটা লাগবে, লেয়ারটা নিয়ে আসেন এবং লেয়ারটা আমরা এখানে রেখে দিলাম। অথবা লেয়ারের জন্য আমরা আলাদা একটা প্যানেল ক্রিয়েট করতে পারেন, এই সাইড দিয়ে আমরা একটা প্যানেল ক্রিয়েট করে দিলাম, বুঝা গেছে? এটা দিয়ে দিলাম। তারপরে আমরা আবার যাই উইন্ডোতে, দেন লেয়ারের সাথে আছে লিঙ্ক, লাগবে না আপাতত। নেভিগেশন, পাথফাইন্ডার নিয়ে আসছি, এই যে পাথফাইন্ডার চলে আসছে না? চলে আসছে। তারপরে আছে প্যাটার্ন অপশন, প্যাটার্ন অপশন নিতে পারেন, প্যাটার্ন অপশন নিয়ে আসলাম এখানে, এখানে নিয়ে আসতে পারি, অথবা প্যাটার্ন যখন লাগবে তখন দেখাই দিব, আপাতত প্যাটার্ন প্রয়োজন নাই। তারপরে আছে প্রপার্টিস, এইটা লাগবে। তো প্রপার্টিসটাকে আমি আলাদা এই জায়গায় রেখে দিলাম, লেয়ার এবং প্রপার্টিস একসাথে রেখে দিলাম। দেন এখান থেকে স্ট্রোক নিয়ে আসছি, সোয়াচ চলে আসছে না? সিম্বলও চলে আসছে, ট্রান্সফর্ম, টাইপ, ট্রান্সপারেন্সি, এগুলো চলে আসছে। এখানে আছে টাইপ, লেখার জন্য যেগুলো লাগবে এখানে লাগবে আমাদের এই ক্যারেক্টারটা লাগবে, এটা নিয়ে আসলাম। ক্যারেক্টারের সাথে কয়টা চলে আসছে? আরও তিনটা। সো ওপেন টাইপটা আমাদের লাগবে না, ওপেন টাইপ আপাতত বাদ। প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার দুইটাই লাগবে, দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে রাখবো। এবং সেক্ষেত্রে আমরা এখান থেকে মাঝখানে রেখে দিই, এটা এখানে রেখে দিলাম, এটা এখানে রেখে দিলাম এবং এইটা বাদ দিয়ে দেন। দেন উইন্ডো থেকে আবার যাই, দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। টাইপ এখান থেকে নাই, আর শেষ, এতটুকুই। এখন আমরা সামনে এগুলো আস্তে আস্তে সবগুলো নিয়ে কথা বলবো, এখানে টুলস মোটামুটি সবগুলোই কথা হবে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন যদি এভাবে আমাদেরকে এগুলা নিয়ে আসা লাগে তাহলে এটা একটা ঝামেলা না? তো আমরা কি করতে পারি, এই যে ওয়ার্ক স্পেসটা যেভাবে আমরা সাজাইছি ওইটাকে আমরা সেভ করে রেখে দিতে পারি, ঠিক আছে? যাতে প্রত্যেকবার আমরা এইভাবেই পাই এটাকে। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে উপরে একটা অপশন আছে ওয়ার্ক স্পেস, এইটাকে যাবেন, যাওয়ার পর এখানে একটা অপশন আছে নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করবেন। আবার রিসেট দিয়ে দিবেন না, কি দিবেন? নিউ ওয়ার্ক স্পেস। দেওয়ার পর আপনি একটা নাম দিয়ে দেন, যেমন আমাদের ব্যাচের নাম দিয়ে দিই, এইটা ওকে দিয়ে দিলাম। তাহলে এটা 2285 নামে সেভ হয়ে গেছে। আপনি মাই ওয়ার্ক স্পেস অথবা আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দেন। এখন যদি আমি এখান থেকে অন্য কোনো ওয়ার্ক স্পেসে চলেও যাই তাও কোনো সমস্যা নাই, আপনি আবার চলে যান এখানে 2285-তে, আবার আমাদেরটা চলে আসলো, বুঝতে পারছেন? এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত আপনার কম্পিউটার নতুন করে আবার ইলাস্ট্রেটর ইনস্টল না দেওয়া লাগবে, বুঝা গেছে? যদি আবার নতুন করে ইলাস্ট্রেটর ইনস্টল দেন তাহলে কিন্তু আবার ওয়ার্ক স্পেসটা ঠিক করতে হবে, বুঝা গেছে? আচ্ছা,
এইটা গেল। এখন আমাদের এখানের মধ্যে এটা আমি একটু হাইড করে দিই, এগুলো এভাবেই থাক। এখন আমরা এখানের মধ্যে কাজ করতে গেলে আমাদের কিছু শর্টকাট প্লাস এটার ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। এখানের মধ্যে আর্টবোর্ড নিয়েছিলাম আমরা একটা, এই আর্টবোর্ডটা হচ্ছে যতটুকু হোয়াইট এরিয়া দেখাইতেছে এটাই কি বলা হয় আর্টবোর্ড। কিন্তু এই ডকুমেন্টের সাইজ কিন্তু বিশাল, বুঝতে পারছেন। এই যে আর্টবোর্ড যা শুধু একটা অংশ, যে অংশের মধ্যে আমরা ডিজাইন করব, আমরা ডিজাইন এই আর্টবোর্ডের ভিতরে করতে পারবো, আর্টবোর্ডের বাইরেও করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপনার এখানের মধ্যে যদি দেখতে চান এটা কত বড় আছে, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে এটাকে জুম আউট করে দেখতে পারি এটা ডকুমেন্টটা আসলে কত বড় আছে। দেখেন তো এখানে একটা অপশন আছে কি ম্যাগনিফায়ার বা জুম আছে না। আমি যদি জুম ক্লিক করি তাহলে এখানের মধ্যে আমি যখন জুম দিতেছি কি হইতেছে, বড় হইতেছে। আবার যদি আমি এখান থেকে অল্টার ধরে ক্লিক করতেছি তখন আবার ছোটো হয়ে যেতেছে, একেবারে ছোটো হয়। দেখেন তো কতটুকু হয়েছে, অনেক বড় এরিয়া না এটা, অনেক বড় এরিয়া। কিন্তু আমাদের এখানে আমাদের বারবার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে এটাকে জুম করার জন্য অল্টার প্রেস করব এবং মাউসের আপ ডাউন, অল্টার প্রেস করে কি মাউসের আপ ডাউন। তাহলে এই টুলসে যাওয়ার কোনো প্রয়োজন আছে না, প্রয়োজন নাই। যেমন ধরুন আমি এখানে অনেক বেশি জুম করলাম, এখন হঠাৎ মনে হয়েছে আপনি একটু ডান সাইডে সরবেন, ঠিক আছে। কারণ ডান সাইডে যাওয়ার জন্য দেখা যাচ্ছে এখানে একটা টুল আছে কি হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এদিক দিয়ে যাইতে পারতেছি, বুঝতে পারতেছেন। আবার এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যেতে পারতেছি, বুঝা গেছে। কিন্তু আবার এখানে বারবার যাওয়াটা আমাদের কষ্ট হয়ে যাবে না। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা তখন ধরতে পারি স্পেস, কি ধরতে পারি স্পেস। আমি যখন স্পেস ধরতেছি এটা কি হয়ে গেছে হ্যান্ড টুল হয়ে গেল না। এবং আপনি এখন স্পেসে ধরা অবস্থায় এখানে ক্লিক করে যে কোনো জায়গায় যেতে পারবেন, এটাকে আমরা বলি মুভ করা, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই দুইটা টুলসের কোনো প্রয়োজন আছে আপাতত আর না। আপনি যে কোনো টুলসে থাকা অবস্থায়, যেমন ধরুন আপনি এই রেক্টেঙ্গল টুলে আছেন, আপনি যদি এখন স্পেস ধরেন তাও এটা হ্যান্ড টুল হয়ে গেছে। অল্টার ধরে আপনি যদি জুম ইন জুম আউট করেন তাও এটা জুম টুল হয়ে গেছে, বুঝা গেছে। সো এই শর্টকাটগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো মনে রাখেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে তিনটা টুলস নিয়ে। একটা হচ্ছে গিয়ে এই সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল টুল। এই তিনটা টুল নিয়ে আমাদের কাজ, ঠিক আছে। এবং এই তিনটা টুলকে দিয়ে কেন প্রথম ক্লাসটা শেষ হবে, কারণ এই দুইটা টুলস এবং এই রেক্টেঙ্গেল টুল আপনাদের সারা জীবনই লাগবে। যদি ইলাস্ট্রেটর কাজ করেন, যতদিন পর্যন্ত ইলাস্ট্রেটর কাজ করবেন, এই দুইটা টুল এবং এই টুল ছাড়া কোনো কাজই করতে পারবেন না, বুঝা গেছে। সো এটা দিয়েই শুরু হবে, যে কোনো কাজ করেন এই তিনটা টুলস আপনাদের লাগবেই। সো এখানে আমাদের লেখা আছে, এটার নাম কি বলছি সিলেকশন টুল, আর এটার নাম কি আছে ডিরেক্ট সিলেকশন টুল। সো সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের চেহারাটা যেটা দেখতেছেন, এই চেহারাতে আপনি প্রত্যেকটা সফটওয়্যারেরই পাবেন। এটা হতে পারে ইনডিজাইন, হতে পারে ফটোশপ, হতে পারে অন্য যে কোনো একটা সফটওয়্যার। ওই সফটওয়্যারগুলোতে আপনি ওই চেহারাতেই এই ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুলগুলো পাবেন, বুঝা গেছে। ওকে, এখন সিলেকশন টুল নাম শুনে কি মনে হইতেছে, কি হতে পারে সিলেক্ট করা। কিন্তু এখানে মধ্যে সিলেক্ট করার মতো কোনো কিছু আছে কিচ্ছু নাই। এই জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করতে হবে অথবা নিয়ে আসতে হবে, তাই না। সো আমরা এখান থেকে আপাতত রেক্টেঙ্গল টুলে যাই। এখানে টুলসগুলো যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা টুলসের মধ্যে, বেশিরভাগ টুলসের মধ্যে একটা অ্যারো সাইন দেওয়া হইতেছে, দেখা যাচ্ছে এইগুলা, এই যে দেখা যাচ্ছে। সো এইগুলোর মধ্যে বুঝাইতেছে যে এখানের মধ্যে আরও টুলস আছে, বুঝা গেছে। সো আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে রাইট ক্লিক করি অথবা ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে আর কয়টা আছে, দুইটা। পেন টুলের মধ্যে যদি ক্লিক করে ড্র্যাগ করি এখানে আরও অসংখ্য টুল আছে। সো আমরা যদি রেক্টেঙ্গুলে ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে আছে আরও কয়টা, 6টা টুল। আমরা এগুলো দেখি একটু। এখানের মধ্যে আমরা চলে গেলাম রেক্টেঙ্গুল টুলে, যাওয়ার পর আমি ক্লিক করে এখানে ড্র্যাগ করলাম। এই যে ক্লিক করে ড্র্যাগ করা মানে কি, ক্লিক ধরা অবস্থায় আমি এটাকে বড় করতেছি বা মুভ করতেছি এইটা। এখন এখানের মধ্যে একটু খেয়াল করেন, এখানের মধ্যে এটার ভিতরে কালার কি আসছে হোয়াইট। আবার আমি এখন এটাকে চাইতেছি সিলেক্ট করব। এখন যখন আমি ক্লিক করতেছি এটা হয়ে যেতেছে কি রেক্টেঙ্গল, কারণ আমি এখন রেক্টেঙ্গল টুলে আসি। এই জন্য আমি যতবার ক্লিক করব ততবার শুধু রেক্টেঙ্গলই হবে, বুঝতে পারছেন। আবার ক্লিক করেন আবার হয়ে যেতেছে কি রেক্টেঙ্গল। কিন্তু আমি চাচ্ছি এইটাকে সিলেক্ট করব, তাহলে আমাদেরকে আবার যাওয়া লাগবে কোথায়, সিলেকশন টুলে। তাহলে আমি এখানে আবার যাওয়া লাগবে সিলেকশন টুল, দেন আমাকে এটাকে আবার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, বারবার সিলেকশন টুলে যাওয়ারও প্রয়োজন নাই, বুঝতে পারছেন। এখন রেক্টেঙ্গুলে থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে এটা হয়ে গেল কি সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল। এখন যদি আমি এটাকে ক্লিক করি এটা কি হয়ে গেল সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট করলে এটা কি হয়ে গেল সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছেন। এবং কন্ট্রোল ধরা অবস্থায় আমি যদি সিলেক্ট করে যে কোনো জায়গায় নিয়ে যাই তাহলে এটাকে আমি নিয়েও যেতে পারতেছি, বুঝতে পারছেন।
সো আমরা রেক্টেঙ্গল টুল নিলাম। আপনারা কখনো রেক্টেঙ্গুলে থাকা অবস্থায় বারবার ক্লিক করবেন না। সিলেক্ট যদি কোনো সময় শেপ নিয়ে নেন, এখন যদি চান এটাকে সিলেক্ট করতে, তাহলে হয় সিলেকশন টুলে যান অথবা কন্ট্রোল প্রেস করেন। অবশ্যই এটা থেকে বের হয়ে আসতে হবে, দেন আপনাকে এটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে এখন আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যান, আপনি নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনার এখানের মধ্যে দেওয়া আছে একটা কালার দেওয়া আছে। কি কালার দেওয়া আছে? হোয়াইট কালার। যদি আমি একটু জুম করি, জুম কিভাবে করতে হয়? অল্টার ধরে আমি আপ স্ক্রল দিলাম, জুম করতেছি। তাহলে এখানে কালার কয়টা আছে আসলে? দুইটা, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। হোয়াইটটা আছে ফিল কালারে আর ব্ল্যাকটা কোথায় আছে? স্ট্রোকে, তাই না? একটু যদি খেয়াল করেন তাহলে এইখানের মধ্যে একটু খেয়াল করেন, দেখেন তো হোয়াইটটা আছে ফিল কালার আর স্ট্রোকটা আছে কোথায়? ব্ল্যাকে। আচ্ছা, এখন দেখেন এই ব্ল্যাক কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান, এই স্ট্রোকটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে ব্ল্যাকের মধ্যে একটা ডাবল ক্লিক করেন। দেন এখানের মধ্যে যদি আপনি একটা রেড কালার দিয়ে দিই, তাহলে কালারটা কি হয়ে গেল? রেড হয়ে গেল। আবার আপনি যদি ফিল কালারটা চেঞ্জ করবেন, ফিল কালারটাতে ডাবল ক্লিক করেন। দেন এখানের মধ্যে একটা কালার দিয়ে দেন, দেন ওকে প্রেস করেন, তাহলে এখানে কালারটা ইয়েলো হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে স্ট্রোক এবং ফিল কালার চেঞ্জ করা যাবে না? কোন জায়গা থেকে চেঞ্জ করতে হইতেছে? এইখান থেকে, তাই না? আবার যদি আমি এখানে থাকা অবস্থায়, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার এখানে একটু উপরে দেখেন, এই সেম অপশনটা দেখাইতেছে না? আমি চাইতেছি এখানের মধ্যে কালার চেঞ্জ করব, আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন। বুঝা গেছে? এখান থেকে দিতে পারেন এবং স্ট্রোকটাকে আপনি এখান থেকে একটা কালার দিয়ে দেন। দেওয়া যাবে? তাহলে কয়টা অপশন পাইলাম? কালার চেঞ্জের দুইটা অপশন, তাই না? আবার আমি এখান থেকে সোয়াচ প্যানেলটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এখানে আছে ফিল আর এখানে আছে স্ট্রোক। এখন ফিলের কালার চেঞ্জ করতে চান, আপনি যা শুধু ক্লিক করেন ফিলের কালার চেঞ্জ হইতেছে, কিন্তু স্ট্রোকের কালার চেঞ্জ হইতেছে না। কারণ হচ্ছে কি, এখানে ফিলটা উপরে দেওয়া আছে আর স্ট্রোকটা নিচে। আপনি যা শুধু স্ট্রোকের উপরে একটা ক্লিক করেন, তাহলে স্ট্রোকটা কি হয়ে গেল? উপরে চলে আসলো। এখন আপনি যদি চেঞ্জ করেন, তাহলে কিসের কালার চেঞ্জ হইলো? স্ট্রোকের কালার। বুঝতে পারছেন? এইটা গেল। তাহলে কয়টা অংশ থেকে আমরা চেঞ্জ করলাম? তিনটা। আবার আমি এখান থেকে প্রপার্টিসটা ওপেন করলাম। দেখেন এখানে কি আছে? ফিল এবং স্ট্রোক। আমি ফিলের মধ্যে ডাবল ক্লিক করি এখান থেকে, দেন এখানে আপনি সিলেক্ট করেন, চেঞ্জ হইতেছে। স্ট্রোকে সিলেক্ট করেন, চেঞ্জ হইতেছে। বুঝতে পারছেন? তাহলে টোটাল কয়টা অপশন থেকে আমরা চেঞ্জ করতেছি? চারটা। তাহলে যে আপনাকে এই চারটা অপশন কেন দেওয়া হয়েছে? যখন যেটা আপনার হাতের কাছে থাকবে ওইটা দিয়ে আপনি কি করেন? চেঞ্জ করেন। ঠিক আছে, অনেক সময় হয়তো আপনি প্রপার্টিস প্যানেলে কাজ করতেছেন, এখন আবার এখানে যাওয়ার প্রয়োজন আছে? আপনি তো এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। বুঝা গেছে? সো এই জিনিসগুলো মনে রাখবেন এবং এইগুলো যদি মনে থাকে তাহলে কাজগুলো অনেক ফাস্ট হয়ে যাবে। আমি এটাকে এই প্যানেলটা একটু বড় করে রাখি। থাক। দেন এটা গেল। এখন আমি এখানে আমাদের যে শেপটা নিছি এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গল। কি? এই যে রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে একটা চতুর্ভুজ। ঠিক আছে, আমি এইটা চতুর্ভুজ নিলাম, চারটা বাহু এবং এই যে একটা শেপ নিয়ে নিলাম এবং এই শেপের মধ্যে স্ট্রোকও আছে, ফিলও আছে। এখন আমি চাইতেছি এখানের মধ্যে ফিলটা স্ট্রোকটা রাখবো না, তাই না? সো আপনাকে স্ট্রোকটা না রাখতে হলে কি করতে হবে? আপনাকে আগে স্ট্রোকটাকে উপরে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন উপরে? একটা ক্লিক করবেন, স্ট্রোকটা উপরে চলে আসলো। দেন এখানে একটা অপশন আছে নান, দেখছেন? নান দিয়ে দিলাম, এখন স্ট্রোকটা চলে গেছে। যদি একটু জুম করেন তাহলে বুঝতে পারবেন এখানে আর স্ট্রোক নাই। বুঝা গেছে? দেন আপনি এখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে ধরেন ফিলটা উপরে ছিল, এখন যদি আমি নান দিই তাহলে কি নান হবে? ফিলটা নান হয়ে যাবে। সো আপনারা এখান থেকে এটা নান করতে পারেন। আবার এখানে একটা অপশন আছে, দেখেন এটার নাম হচ্ছে গিয়ে সোয়াপ। আমি যদি সোয়াপ প্রেস করি তাইলে কি হবে? আমি যদি এখানে সোয়াপ প্রেস করলাম, কি হয়ে গেল? ব্ল্যাকটা চলে আসলো ফিলে আর ফিলটা চলে গেল স্ট্রোকে। বুঝতে পারছেন? এখন আসলে তো স্ট্রোকে ফিলের মধ্যে কোনো কিছু ছিল না, এই জন্য স্ট্রোকের মধ্যে কোনো কিছু নাই। আমি আবার বুঝাই, এখান থেকে আমি এখানে একটা কালার দিয়ে দিলাম এটা। এখন যদি আমি এখানে সোয়াপ দিই, একটু খেয়াল করেন কালারটা যা শুধু রিপ্লেস হয়ে যেতেছে। বুঝতে পারছেন? স্ট্রোক ফিলে চলে যাচ্ছে আর ফিলটা স্ট্রোকে যেতেছে। এখানের মধ্যে সোয়াপ, কিন্তু এটার শর্টকাট কি? শিফট এক্স। শিফট এক্স দেন, তাহলে এটা সোয়াপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এইটা গেল। তারপরে যদি দেখি এখান থেকে আমরা, আপনি যাচ্ছেন একটা ইয়ে নেবেন, স্কোয়ার শেপ নেবেন। রেক্ট্যাঙ্গল তো এইটা, কিন্তু এর চারটা বাহু কি সমান আছে? না। আপনি চারটা বাহু সমান নিতে চাইতেছেন, তাইলে আপনি এইটাকে ক্লিক করার সময় ক্লিক করে ড্র্যাগ করেন এবং শিফট ধরেন। সাথে কি ধরবেন? শিফট ধরেন। শিফট ধরলে কি হবে? চারটা বাহু সমান একটা স্কোয়ার একটা শেপ চলে আসবে। ঠিক আছে,
তারপরে যদি আমরা এখানে আবার ক্লিক করি, আরেকটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেল কোনটা? আমি যদি সিলেক্ট করি তাহলে এই কর্নারগুলো কি হয়ে আসছে? রাউন্ড হয়ে আসছে। এখন আমি যদি এইখানের মধ্যেও ক্লিক করি, দেখেন এখানের মধ্যে 4টা পয়েন্ট দেখাইতেছে না? এই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা কি হয়ে গেল? রাউন্ড হয়ে গেল। তাহলে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলের কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে এটাকে রাউন্ড করতে পারি। যেমন এখানের মধ্যে আপনি যে কোনোভাবে এটাকে রাউন্ড করতে পারেন। যেমন আপনি যদি যা শুধু এই কর্নারটাকে রাউন্ড করবেন, জাস্ট এইটাকে একটা ক্লিক করেন, তাহলে এখন এটা কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। দেন যদি আমি এটাকে রাউন্ড করি, যা শুধু এই কর্নারটা রাউন্ড হয়ে গেল। আপনি চাইছেন এইটা এবং এইটা দুইটাকে রাউন্ড করবেন, সিলেক্ট করেন, এইভাবে রাউন্ড করে দেন। বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা রাউন্ড করতে পারবেন। যদি 3টা সিলেক্ট করতে দেন পারবেন না? কিভাবে সিলেক্ট করতে তিনটা একসাথে? ক্লিক করে। আচ্ছা, কি বলেন ক্লিক করে? এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে, বোঝা যাইতেছে না? তারপরে আবার এটাকে সিলেক্ট করলাম, তাহলে এখন এটা সিলেক্ট হয়েছে, যা শুধু এটাকে সিলেক্ট হয়েছে না। তাইলে আমাদেরকে সাথে ধরতে হবে শিফট। কি ধরতে হবে? শিফট ধরতে হবে। যদি একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চান তাহলে কি ধরতে হবে? শিফট ধরতে হবে। এখানে কন্ট্রোলে কাজ করবে না, কি ধরতে হবে? শিফট। সো আমি এখান থেকে এই 3টা সিলেক্ট করলাম, শিফট ধরে। এখন দেখেন তো এইটার চেহারা আর 3টার চেহারা ডিফারেন্ট না? ডিফারেন্ট। আপনি এখন যে কোনো একটাকে ধরে ক্লিক করেন তাহলে রাউন্ড হয়ে গেল। বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা সিলেক্ট করবেন। তারপরে যদি দেখি এখান থেকে আমরা আরও কিছু অবজেক্ট আছে, একটা হচ্ছে গিয়ে ইলিপস। ইলিপস কি? একটা সার্কেল। এই যে একটা সার্কেল, এইভাবে যদি নেন আপনি, এটা হয়ে গেল একটা ডিম। আর যদি আপনি চান একটা 360 ডিগ্রি একটা সার্কেল নিতে, তাহলে কি ধরতে হবে? শিফট ধরতে হবে। শিফট ধরেন, তাহলে পারফেক্ট 360 ডিগ্রি একটা সার্কেল বা ইলিপস চলে আসছে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আরেকটা কি আছে? পলিগন। পলিগন কি? এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন এখানে কয়টা বাহু আছে? 6টা বাহু। তো 6টা বাহু দিয়ে যদি কোনো শেপ প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে নিতে পারেন। আপনি যদি চান 6টা বাহু সমানভাবে নেবেন তাহলে শিফট ধরে নেবেন, কিন্তু এখানে শিফটের প্রয়োজন পড়ে না, কারণ বেশিরভাগ সময় এখানে সবগুলোই সমান দিয়ে থাকে। ঠিক আছে? সো আমরা এখান থেকে এটা নিলাম। এখন হঠাৎ মনে হয়েছে না আপনার 6টা বাহু না, আপনি আরেকটা বাহু বাড়াবেন, তাইলে আপনি এই যে ক্লিক থাকা অবস্থায় আপনি অ্যারো প্রেস করেন, আপ অ্যারো। আপ অ্যারো চিনেন তো? কিবোর্ডের আপ অ্যারো, আপ ডাউন লেফট রাইট চিনেন? এই আপ অ্যারোতে প্রেস করেন, এই যে বাড়তেছে না? বুঝতে পারছেন? ডাউন প্রেস করেন, কমতেছে। একেবারে লাস্ট অবস্থায় কি চলে আসছে? ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। যে ট্রায়াঙ্গেলটা আমাদের এখানে আছে নাই, এর মানে ট্রায়াঙ্গেল আনতে হলে কিভাবে আনতে হবে? বুঝতে পারছেন? এখান থেকে অ্যারো দিয়ে ট্রায়াঙ্গেল আনবেন। তারপরে যদি দেখি এখানে আরেকটা অপশন আছে কি? স্টার। আমি যদি এখান থেকে স্টার নিয়ে, এই যে স্টার চলে আসতেছে। এখন আপনি যদি স্টারের কাটাগুলো বাড়াবেন তাহলে কি করবেন? আপ অ্যারো। তাহলে আপ অ্যারো দিলে স্টারের কাটাগুলো কি হইতেছে? বাড়তেছে। কিন্তু ক্লিক ছাড়া যাবে না, ক্লিক থাকা অবস্থায় আপনাকে বাড়াতে হবে। আবার যদি আমি ডাউন অ্যারো দিই, কমতেছে। আপনি কাটাগুলোকে আর একটু বড় করবেন, ঠিক আছে, লম্বা করবেন, তাহলে কন্ট্রোল প্রেস করেন। ক্লিক থাকা অবস্থায় কি কন্ট্রোল প্রেস করে যদি লম্বা করেন, কি হইতেছে? লম্বা হয়ে যেতেছে। বুঝতে পারছেন? সো এইভাবে আমরা অনেক ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখন কন্ট্রোল ধরে এটাকে ছোটো করে দিলাম, এরকম করে দিলাম। তারপরে সিলেকশন টুলটা নিলাম, এখানের মধ্যে একটা পয়েন্ট আসতো রাউন্ড করার জন্য, এখন আসছে এইটা নাই। আমি চাইতেছি এখানের মধ্যে আমি স্ট্রোকটা রাখবো না, স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, নান করে দিলাম। দেন আমি চাইতেছি এই কর্নারগুলোকে রাউন্ড করে দিব। তাহলে রাউন্ড করার জন্য আমাদের এখানে একটা পয়েন্টের প্রয়োজন আছে না? যেটা এখানে আছে না। এরকম অনেক শেপ নেওয়ার পর দেখবেন পয়েন্টটা আসতেছে না। এরকম যদি না আসে তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, তখন চলে আসবে। বুঝতে পারছেন? এখন আপনি যে কোনো একটা পয়েন্ট ধরে যদি ক্লিক করেন তাহলে সবগুলো কি হয়ে গেল? রাউন্ড হয়ে গেল। বুঝতে পারছেন? আর যদি নির্দিষ্ট কয়েকটা রাউন্ড করতে চান তাহলে কি করতে হবে? শিফট ধরে এইভাবে সিলেক্ট করেন, দেন আপনি রাউন্ড করে দেন। বুঝা গেছে? সো এইভাবে আমরা সামনে এইগুলা নিয়ে কাজ করব। এইটা গেল। তারপরে এখানের মধ্যে আরেকটা আছে ফ্লেয়ার, যেটা এখন আমাদের আপাতত প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে একটা এফেক্ট টাইপের। এইটা আপাতত আমরা স্কিপ করি, কারণ এটা দিয়ে আমাদের এখন আপাতত কোনো কাজ নাই। এইটা আমরা তেমন এটা ইউজ করি না, আমরা নিজে থেকে এফেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে? তো আমরা আপাতত এইটা নিয়ে কোনো কাজ নাই। আমরা এই যে 5টা টুল আছে, এই 5টা টুল নিয়ে আপনারা কাজ করবেন। ওকে, এখন এই 5টা টুল নিয়ে আমরা কাজগুলা কি করব, আপনারা হোমওয়ার্কগুলো লিখে নিতে পারেন। জি স্যার, অফ করে দিব এখন।
10 দিলে তো স্যার ঠান্ডা হয়ে যাবে স্যার। 30 দেয়া আর না দেয়া একই কথা স্যার। আচ্ছা, হোমওয়ার্কটা লিখেন। মিনিংফুল অবজেক্ট ড্রয়িং ইউজিং শেপ টুল 15টা। মিনিংফুল অবজেক্ট লিখে দেন যা, শুধু মিনিংফুল অবজেক্ট আপনারা বানাবেন কয়টা? 15টা। সেটা হতে পারে চেয়ার, টেবিল, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, বুঝতে পারছেন? ওইগুলো আপনারা ক্রিয়েট করবেন 15টা, এবং আমি দেখাই দিব কিভাবে এগুলো বানাবেন। না দেখাইলে পারবেন? আগে ইলাস্ট্রেটর কয়জনে কাজ করছেন? একজন। আর কেউ আছেন? কিসের কাজ করছেন স্যার? জি স্যার। 2256 কয়টা ক্লাস করছেন? 3টা ক্লাস করছেন। কোন স্যার? তুফাইল স্যার। আচ্ছা, স্যার কি কাজ করছেন? ক্যালেন্ডার, বুক কভার ডিজাইন পারেন? তাহলে তো অনেক, মানে ইলাস্ট্রেটর অনেক কিছু জানেন। আর স্যার তো মনে হয় প্রিন্টের কাজ করেন। আচ্ছা, এখন অনেকে অনেক টুলস জানতে পারেন, অনেক টুলস জানা থাকতে পারে। সেক্ষেত্রে আমি যে টুলস নিয়ে আজকে ক্লাস দেখাবো এর বাইরে কোনো টুলস ইউজ করা যাবে না, যদি জানা থাকেও। বুঝা গেছে? যদি আপনি জানেনও তাও ইউজ করা যাবে না। আজকে যা দেখাবো ওইগুলো দিয়ে হোমওয়ার্ক করতে হবে সবার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মিনিংফুল অবজেক্টে চলে যাই। এখানের মধ্যে ধরেন কি ডিজাইন করা যায় আমরা একটু দেখে আসি। ধরেন আপনি ইলাস্ট্রেটর যে কোনো ছবি নিয়ে আসবেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফাইলে যান, এখানে একটা অপশন আছে প্লেস, দেখছেন? প্লেসে গিয়ে আপনার যেখানে ফাইলটা আছে এটাকে নিয়ে আসেন। এই যে এখানে ফাইলটা আছে, এটা সিলেক্ট করেন, দেন প্লেস দিয়ে দেন। এই যে কার্সর এটা লোড হয়ে আছে, যে জায়গায় ক্লিক করে ড্র্যাগ করবেন ওই জায়গায় এটা চলে আসবে। এই যে চলে আসলো। আরেকবার আরেকটা সিস্টেমে নিয়ে আসতে পারেন, আপনি যা শুধু ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসেন। বুঝতে পারছেন? এখন এইভাবে নিয়ে আসার পর একটা বিষয় হচ্ছে গিয়ে, ধরেন আপনি ক্লায়েন্টের জন্য ডিজাইন করছেন। ডিজাইন করার পর আপনি যদি এটার এই ডিজাইনটা এইভাবে দিয়ে দেন, তাহলে একটা ঝামেলা হবে, সে ডিজাইন, শেপ, কালার সবই পাবে কিন্তু এই ছবিটা পাবে না। বুঝতে পারছেন? এর কারণ হচ্ছে কি, আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন এখানের মধ্যে একটা অপশন আছে, একটা কার্সর দেখা যাচ্ছে, ক্রস দেখা যাচ্ছে না? ক্রস, এই ক্রস মানে এটা লিঙ্ক অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লিঙ্ক অবস্থায়। এটা আমার পিসিতে আছে, কিন্তু যাকে পাঠাবো তার পিসিতে এটা নাও থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটাকে আমাদেরকে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসার জন্য আমরা কি করি? এমবেড দেই। কি এমবেড দিয়ে দিলাম, এটা ভিতরে চলে আসলো। এটাকে এমবেড দেন, এটাও ভিতরে চলে আসলো। বুঝতে পারছেন? তো আমরা আপাতত একটাকে ডিলিট করে দিই, এটা রেখে দিলাম। রাখার পর আমরা এটা দেখে দেখে বানাবো। এটার উপরে হয়তো আমরা অনেক কিছু ড্র করব। সেক্ষেত্রে হতে পারে এটা আমাদের ক্লিক পড়ে যেতে পারে। বুঝতে পারছেন? এখন ক্লিক পড়ে গেলে ঝামেলা না এটা। সো আমরা এটা কাজ করতে পারি, এটাকে লক করে দিতে পারি। কি করে দিতে পারি? লক। সেক্ষেত্রে লকের শর্টকাট হচ্ছে Ctrl+2। কি Ctrl+2? তাহলে Ctrl+2 দেন, এটা লক হয়ে গেল। এখন আর এটা সিলেক্ট হবে না, ঠিক আছে? যেমন ধরুন আপনি একটা শেপ নিয়েছেন, এইটা নিলাম, নেওয়ার পর এখন আপনি নিয়েছেন এটাকে লক করবেন, তাহলে এটাকে কি দিবেন? Ctrl+2। এইটাও লক, এইটাও কি লক। এখন আপনি চাইছেন কি এগুলাকে আনলক করবেন। এখন কিন্তু একটা করে আনলক করার সিস্টেম আপাতত এখানে নাই, সামনে আসবে, ঠিক আছে? কিন্তু এখন যদি আনলক করতে চান তাহলে আবার দিতে হবে Ctrl+Alt+2। Ctrl+Alt+2 দিলাম, তাহলে কি হয়ে গেল?
একটা আনলক হয়েছে না সব আনলক হয়েছে? সব যতগুলো লক করছিলেন সব একসাথে আনলক হয়েছে। আপনি একটা একটা করে লক করতে পারবেন, কিন্তু আনলক করতে গেলে দেখা যাবে কি হয়ে গেছে, সবগুলা একসাথে আনলক হয়ে গেছে। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তারপরে এখানের মধ্যে যদি দেখি এখানে কিছু শেপ আছে, কি কোন ধরনের শেপ আছে এগুলা? রেক্ট্যাঙ্গল না? রেক্ট্যাঙ্গল। সো আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গলটা নেই, নেওয়ার পর দেখাইতেছে এখান থেকে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, ধরলাম এতটুকু পর্যন্ত আছে। এখন আমাদের এই ফিল এরিয়ার জন্য ভিতরের অংশটা দেখা যাইতেছে না, এটা একটা ঝামেলা না? সো আমি চাইছি যা শুধু স্ট্রোক নিয়ে আসবো, ফিলটা রাখবো না। তাহলে এটা আমরা দেখছি না কিভাবে? কিভাবে শর্টকাট কি ছিল? এইটা ছিল না, আমাদের সোয়াপ করে দিয়েছিলাম। এই কালারটা চলে যাবে স্ট্রোকে, আর স্ট্রোকের মধ্যে যেহেতু নাই কিছু, এখানে কোনো কিছু থাকবে না, তাই না? তাহলে আমরা শিফট এক্স দিয়ে দিতে পারি। কি শিফট এক্স? এখন তো ভিতরের অংশ ভালোভাবে দেখা যাইতেছে, তাই না? এখন যদি আমি এটাকে বড় ছোট করি তাহলে কিন্তু কর্নারগুলো মিলাইতে পারতেছি না, তাই না? এই জন্য আমরা কি করব, এখানের মধ্যে একটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা। কি সিলেক্ট করা? অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা শেপ এক একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটা ক্রিয়েট হয়েছে। যেমন এই যে একটা পয়েন্ট দেখেছি, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই চারদিকে চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাইতেছে না কর্নারের মধ্যে? এই যে এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করবে কে? ডিরেক্ট সিলেকশন টুল। সো আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম। দেন দেখেন এই বাকি তিনটা আছে হোয়াইট, এইটা আছে একটু ফিল করা, তাই না? সো এখন এটা সিলেক্টেড অবস্থায় আছে, আপনি এটাকে সিলেক্ট করে আপনি আবার সিলেক্ট করি, এই যে দেন আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? দেন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে এইখানে নিয়ে আসলাম, বা একটা পয়েন্টে আমরা রাখি, এই একটা পয়েন্টে রেখে দিলাম। দেন আবার এইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এদিক দিয়েও এটা ঠিক করে দেন। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এটা গেল। এখন আরেকটা শেপ গেছে কি এই দিক দিয়ে, তাই না? সো এই দিক দিয়ে গেছে যখন, এখানের মধ্যে কোন পয়েন্টটা ফিক্স আছে? এই পয়েন্টটা ফিক্স আছে না? সো আমরা আবার নতুন করে শেপ নিতে গেলে এই পয়েন্টটা আবার নতুন করে মিলানো লাগবে, যেটার প্রয়োজন না। আমি এইটাকেই কপি করে যা শুধু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো চেঞ্জ করে দিলে হয় না, এইটাকে ফিক্স রেখে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কপি পেস্ট। আমরা এখান থেকে একটা শেপ নিলাম এবং এটাকে আমি কন্ট্রোল-C দিলাম, কি হইল? কপি হইল। এখন পেস্ট করতে হলে কি ইউজ করা লাগে? কন্ট্রোল-V দিলাম, পেস্ট হয়েছে। এটা কোথায় পেস্ট হয়েছে? এটা পেস্ট হয়েছে, আমি যদি দেখাই, দেখি আরেকবার একটু খেয়াল করেন। এখানের মধ্যে এখন পেস্ট করলাম, কোথায় পেস্ট হয়েছে? ঠিক মাঝখানে। কিসের মাঝখানে? আর্টবোর্ড না, আমরা এখান থেকে যদি হিসাব করে এই পুরো ইন্টারফেসের ঠিক মাঝখানে। আরেকবার দেখাই, আমি এটা এতটুকু নিলাম, নেওয়ার পর এখন আমাদের ইন্টারফেস কতটুকু? এতটুকু না? এতটুকু। এখন যদি আমি পেস্ট করি, কন্ট্রোল-V দিই, তাহলে ঠিক মাঝখানে। মানে কন্ট্রোল-V মানে কি, যতটুকু দেখা যাইতেছে এরিয়া এর ঠিক মাঝখানে পেস্ট করতেছে। কিন্তু আমি চাচ্ছি আমি যে জায়গাতে কপি করছি ওইটা ঠিক এইটার উপরে পেস্ট করব, ঠিক উপরে, কোনো সাইডেও যাবে না, কোনো জায়গা একটু এদিক সেদিকেও যাবে না। সেক্ষেত্রে আমি আবার এটাকে কন্ট্রোল-C দিলাম, এইটার উপরে, ঠিক উপরে যদি পেস্ট করতে চান তাহলে দিবেন কন্ট্রোল-F। কি দিবেন? কন্ট্রোল-F দিলাম, তাইলে পেস্ট ইন ফ্রন্ট বলি আমরা। কি বলি? পেস্ট ইন ফ্রন্ট, মানে এটার উপরে পেস্ট হয়েছে। কিভাবে বুঝলেন? এই যে আমি যদি এখানে এটা ক্লিক করে নিয়ে যাই, দেখেন এখানে দুইটা আছে। বুঝতে পারছেন? তারপরে আমি এখন যেহেতু কপি অবস্থায়, আমি একবার কপি করছিলাম, এখন কিন্তু এটা ক্লিপবোর্ডে কপি অবস্থায় এখনো আছে। বুঝতে পারছেন? আপনি যতবার পেস্ট করবেন এটা পেস্ট করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্য একটা অবজেক্ট কপি না করছেন। বুঝা গেছে? আবার আরেকটা পদ্ধতি হচ্ছে পেস্ট করার, সেটা হচ্ছে কন্ট্রোল-B, ব্যাকের B। কন্ট্রোল-B দিলাম, তাও আরেকটা পেস্ট হয়েছে। আগে ছিল পেস্ট ইন ফ্রন্ট, এখন হয়েছে কি পেস্ট ইন ব্যাক। মানে এই যে শেপটা আছে এটা ঠিক পিছনে আরেকটা পেস্ট হয়েছে। কিভাবে বুঝবেন? এখানে দেখেন, এখানে দুইটা শেপ আছে। বুঝা গেছে? তো এইটা হলো আমাদের পেস্টের কপি পেস্টের সিস্টেম। এখন আমি যদি এই যে অবজেক্টটা এইটাকে কপি করব, তাহলে দিলাম কন্ট্রোল-C, তারপরে আবার দিলাম এইটার উপরে ঠিক পেস্ট করব, তাহলে কি দিব? আমি কন্ট্রোল-F দিলাম, এটার উপরে আরেকটা পেস্ট হয়ে গেল। তাহলে এখানে কয়টা আছে অবজেক্ট? দুইটা। এখন আমি এখান থেকে এটা আমি ছোট করে দিই, দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে আসি, দেন এটাকে এখানে নিয়ে আসলাম, দেন এটা এই জায়গায়, অথবা এটাকে আমরা এই দিক দিয়ে রাখি, এই দিক দিয়ে মিক্স করে দিব। তাহলে এখানে আমাদের এই পয়েন্টটা আর ধরা লাগছে, এই জন্য আমি কপি পেস্ট করছি। কিন্তু এখন যদি আপনি আবার এই অবজেক্টটাকে আবার কন্ট্রোল-C কন্ট্রোল-V দেন বা কন্ট্রোল-F দেন, তাহলে কিন্তু একটা ঝামেলা আছে।
কারণ আমি এখন আসি কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল, তার সিলেকশন আছে এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলা, ঠিক আছে। তাহলে সে এখন এই যা শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটাকে কপি করবে। কীভাবে বুঝবেন, আমি কন্ট্রোল সি দিলাম, তারপরে একদিক দিয়ে গিয়ে আমি কন্ট্রোল ভি দিই, দেখেন তো কি কপি করে নিয়ে আসছে, যা শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটা সে কপি করে নিয়ে আসছে, ঠিক আছে। এই জন্য কী করতে হবে আপনাকে, আপনাকে একবার অন্তত এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এখন সবগুলাকে সে সিলেক্ট করছে, দেন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, তাহলে এটার উপর আবার কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। দেন আমি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে গেলাম এদিক দিয়ে, দেন এটাকে নিয়ে আসি এদিক দিয়ে, আর এটা এখানে, বুঝতে পারছেন। আমরা একটু ডিফারেন্টভাবে এই অংশটা এইভাবে না রেখে একটু ডিফারেন্টভাবে বানানোর ট্রাই করতেছি। তারপরে দেখা যাচ্ছে যে এইখানের মধ্যে এটা একটু আমরা ফিক্স করে দিই, ধরেন এটা এখানে রাখলাম, রাখার পর এই পয়েন্টটা ফিক্স থাকবে, আর বাকি এই অংশটা আবার এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আবার এই দিকে যোগ হবে, তাই না। সেক্ষেত্রে আবার এখন কি আমি কপি পেস্ট দিয়ে দিব, কি করতে হবে, সিলেকশন টুল দিয়ে একবার আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, তাহলে এটা কি হয়ে যেতেছে, দেখেন তো এখন আছে এটা কি ডিরেক্ট সিলেকশন টুল, তাই না। কিন্তু আমি যখন কন্ট্রোল প্রেস করছি সেটা কি হয়ে গেল, সিলেকশন টুল। আমি যদি সিলেক্ট করি এখন সবগুলো কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। দেন আমি কন্ট্রোল থাকা অবস্থায় দিয়ে দিলাম কন্ট্রোল সি, তাহলে এখন সবগুলো কি হয়ে গেল, কপি। দেন আপনি দিয়ে দেন কন্ট্রোল এফ, দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন একটা একটা করে আবার নিয়ে যাই। এবং এইটা আমরা এখানে ফিক্স করে দিলে হয় না, এই যে এই পয়েন্টটাতে আমরা ফিক্স করে দিলাম, এই তো শেষ, এইটা গেল। দেন আমাদের এখানে দেখা যাচ্ছে যে বাইরের কিছু অংশ আছে, তাই না। এই বাইরের দুইটা অংশ আর ভিতরে আরও দুইটা অংশ, সেক্ষেত্রে আমরা যদি দেখি এই পয়েন্টটা ফিক্স রেখে আমরা এই দিক দিয়ে একটা ঠিক করতে পারি না। তো আমরা একটা কাজ করি, এইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে নিয়ে আসলাম এখানে, আর এইটাকে নিয়ে আসি এই জায়গায়, বুঝতে পারছেন, এইটা গেল। তারপরে যদি দেখি এই সেমটাকে আমরা এই পয়েন্টটা ফিক্স রেখে যা শুধু এই দুইটা বাহু যদি এদিক দিয়ে নিয়ে আসে তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, এইটাকে আবার সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বাহুটাকে আমরা ক্লিক করে এই পয়েন্টের সাথে ফিক্স করে দিই। আর এটা ক্লিক করে নিতে হবে, একটা ক্লিক আগে করবেন তারপরে নিয়ে যাবেন, তাইলে ঝামেলা হবে না। এই যে চলে আসলো, এইটাও গেল। তারপরে আরেকটা কি আছে, ভিতরে একটা অংশ আছে, তো ভিতরের অংশটাকে আমরা বানিয়ে নিতে পারি এই শেপটাকে ফিক্স রেখে। তাহলে কন্ট্রোল সি সিলেক্ট করতে হবে কি দিয়ে, সিলেকশন টুল দিয়ে, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর ডিরেক্ট সিলেকশন টুল, দেন যদি আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে ভিতরে কতটুকু নেবেন, এর নিচে গেলে তো আর দেখাই যাবে না, তাই না। তাহলে আমরা যতটুকু নিলে দেখা যাবে না ততটুকু নিয়ে, যেমন এতটুকু নিলে এনাফ, এতটুকু নিলাম। তারপরে এই অংশটাকে আমরা এখানের মধ্যে দেখেন, এখানে একটা ঝামেলা হয়েছে কি না, ঝামেলা হয় না এখনো, সমস্যা নেই, আমরা এতটুকুই রেখে দিই, এনাফ। দেন আমাদের কাজ হচ্ছে এগুলো সবগুলোকে সিলেক্ট করা। কীভাবে সিলেক্ট করছি, সবগুলোকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম, সিলেক্ট করলাম, দেন আমি যে কোনো একটা পয়েন্ট ধরে এটাকে বাইরে নিয়ে আসলাম, বুঝা গেছে। এখন এখানের মধ্যে আমাদের কাজ হচ্ছে কি দেয়া, কালার দেয়া, তাই না। তো কালারের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে কি ছবি, এগুলা হচ্ছে কি ভেক্টর অথবা পাথ বলতে পারি, ঠিক আছে। এখন এগুলোর মধ্যে আমাদেরকে কালার দিতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কালার কিভাবে দেয়া লাগে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি কালার এই সোয়াস প্যানেল থেকে দিব না, যেটা বানাইছি ওইটা থেকে কালার হুবহু পিক করব, বুঝা গেছে। তাহলে হুবহু পিক করার জন্য এখানে একটা অপশন আছে আই ড্রপার, এই যে দেখছেন আই ড্রপারের কাজ কি, কালার পিক করা, তাই না। কিন্তু আই ড্রপারের কাজ আসলে কালার পিক করা না, এটার উদাহরণ আমি একটু পরে দিব, আপাতত কালার পিকই মনে রাখেন। এখন আমি এখানের মধ্যে এইটার কালার হবে কোনটা, এটা না, যা শুধু এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এইটার কালারটা নিয়ে নেন, নিয়ে গেল, বুঝতে পারছেন। এখন আবার এইটাকে সিলেক্ট করতে হবে না, কারণ এটার কালার কি একটু ডিফারেন্ট না। এখন আবার এটা সিলেক্ট করতে হলে কোথায় যাওয়া লাগবে, সিলেকশন টুলে যাওয়া লাগবে। সো আবার সিলেকশন টুলে যাওয়ার প্রয়োজন নাই, আপনি কন্ট্রোল প্রেস করেন, তাহলে কি হয়ে গেল, এটা সিলেকশন টুল, দেন আপনি এটাকে সিলেক্ট করেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল, দেন আপনি এই কালারটা নিয়ে নেন, বুঝতে পারছেন। মানে আই ড্রপারে আমি আসি ঠিকই, কিন্তু কন্ট্রোল প্রেস করে আমি মাঝে মাঝে এটাকে সিলেকশন টুল বানাইতেছি, বুঝা গেছে। দেন আমাদের এইটার মধ্যে কালার লাগবে, এটা সিলেক্ট করেন, এইটা দিয়ে দেন, এটা সিলেক্ট করেন, এটা
এটা দিলাম, এখন এখানে কি কোনোটা নাই। এখন এইখানে একটা অবজেক্ট ছিল, এখন এইটাকে তো আমরা খুঁজে পাচ্ছি না, সিলেক্ট করা যাইতেছে না। এখন এটা কি করা যায়, একটা কাজ করতে পারি, আমরা দিতে পারি কন্ট্রোল ওয়াই। কি দিতে পারি, কন্ট্রোল ওয়াই দিলে এটা হয়ে যাবে আউটলাইন মোড। কি মোড, আউটলাইন মোড, মানে এটার ভিতরে কি আছে যা যা সেই পাশে সবগুলার পাথ দেখাবে। ঠিক আছে, তো আমি কন্ট্রোল ওয়াই দিলাম, এখানে সবগুলা দেখাইতেছে। তো এখানের মধ্যে কি আমরা শেপটা নিছিলাম, আসলে এই শেপটা নেয়াই হয় নাই, বুঝতে পারছেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আবার এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে দিলাম কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা এদিক দিয়ে নিয়ে গেলাম একটা শেপ, এতটুকু নিলে এনাফ, দেন এটাকে আমরা এতটুকু নিয়ে নিলাম, বুঝা গেছে। দেন এটার কালারটা দিয়ে দেন আইড্রপার দিয়ে, কোনটা, এইটা। এখন এটা তো বক্স মনে হইতেছে না, মনে হইতেছে না, এর কারণ কি, কি কারণ হতে পারে, উপরে চলে আসছে, যে শেপ যেখানে থাকার কথা ওই শেপ ওইখানে নাই। ঠিক আছে, ওইগুলোকে আমরা জায়গা মতো প্লেস করতে হবে। এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানতে হবে। আমি যদি এখান থেকে যাই, ধরেন আপনি এখানের মধ্যে একটা শেপ নিলাম, তারপরে এখান থেকে আমি একটা শেপ নিলাম, এখানে শেপ কয়টা আছে, দুইটা। আমি আরেকটা শেপ নিয়ে উপরে এখানে আরেকটা কালার দিলাম, টোটাল কালার শেপ কয়টা, তিনটা। এখন আমি চাইতেছি এই শেপটাকে এই দুইটা শেপের মাঝখানে মানে এক স্টেপ উপরে আনবো, বুঝতে পারছেন। তাহলে আমরা কি করতে পারি, রাইট ক্লিক করেন, এখানে অপশন আছে ট্রান্সফর্ম, সরি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এখানে আছে ব্রিং টু ফ্রন্ট, আর এটা কি আছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে এক স্টেপ আগে আসবে, বুঝতে পারছেন, আর ব্রিং টু ফ্রন্ট মানে সবার আগে আসবে। তাহলে আমি ব্রিং ফরওয়ার্ড দিলাম, তাহলে কি হইলো, এক স্টেপ আগে আসলো। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই তাহলে আগের জায়গায় চলে যাবে। কন্ট্রোল জেড মানে কি, কন্ট্রোল জেড মানে আন্ডু করা, বুঝতে পারছেন। ধরেন আপনি এটা চেঞ্জ করছেন, হঠাৎ মনে হচ্ছে না আগেরটাই ভালো ছিল, তাহলে পিছনে চলে যেতে হলে কি করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। এবং কন্ট্রোল জেড আপনার 20 বার কাজ করবে, এর বেশি কাজ করবে না। এর মানে আপনি 20টা স্টেপ পিছনে যেতে পারবেন, এর বেশি পিছনে যাইতে পারবেন না। ঠিক আছে, এইটা হলো। এখন আপনি যদি এই শেপটাকে নিচে নেবেন, তাহলে আপনি এখান থেকে কন্ট্রোল রাইট ক্লিক করেন, তারপরে অ্যারেঞ্জ, তারপরে সেন্ড টু ব্যাক হচ্ছে কি একেবারে পিছনে, আর সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে এক স্টেপ পিছনে, এই যে এক স্টেপ পিছনে গেছে। ঠিক আছে, আপনি যদি এটাকে একেবারে পিছনে নেবেন, তাহলে আমরা রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, এখন থেকে আর এইগুলা ইউজ করবেন না, আপনাদের ইউজ করতে হবে কি, শর্টকাট, বুঝতে পারছেন। এখানে সেন্ড টু ব্যাকের শর্টকাট কি, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের স্টার্টিং, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের স্টার্টিং। আমি সিলেক্ট করলাম শিফট কন্ট্রোল অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের স্টার্টিং দিয়ে দিন, তাইলে হয়ে গেল। এই যে থার্ড ব্র্যাকেটের স্টার্টিং দিলাম, সবার নিচে গেল, আবার এন্ডিং দিলাম, সবার উপরে আসলো। আর যদি যা শুধু কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের স্টার্টিং দিই তাহলে এক স্টেপ গেল, আরেকটা দিই এক স্টেপ গেল। শিফট ধরলে ফুল একেবারেই চলে আসবে, আর যখন যা শুধু শিফট ছাড়া ধরবেন কন্ট্রোল ধরে তখন এক স্টেপ যাবে। ঠিক আছে, সো আপনি আবার দেখে নেন, এগুলা প্রত্যেকটা শর্টকাট আপনারা পেয়ে যাবেন এইখান থেকে। এই যে এইখান থেকে যদি আপনি চান, এই যে এইটার শর্টকাট যদি না থাকে শর্টকাট তাহলে দেখাবে না, যদি শর্টকাট থাকে তাহলে শর্টকাটটা ইউজ করেন, বেশি ইউজ করা লাগবে না। আপনি যদি একটা ডিজাইনের ক্ষেত্রে কয়েকবার ইউজ করেন তাহলে কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন। আমি চাইলে আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিতে পারি সব শর্টকাটের, কিন্তু এগুলো মুখস্থ করে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে, কারণ আপনি তখন আবার ঠিকই খুঁজতে হবে শর্টকাটটা কি, আমি একটু দেখে আসি। এই জন্য এগুলা আপনার ইউজ করে কোনো লাভ নাই। আমরা প্রত্যেক দিন কিছু নতুন নতুন শর্টকাট শিখবো, হোমওয়ার্ক করে ফেলে দেখবেন পরের দিন এগুলো শর্টকাট এমনিতেই মুখস্থ হয়ে গেছে, বুঝা গেছে। সো আপনারা চেষ্টা করবেন কি ইউজ করতে, শর্টকাট। ঠিক আছে, শর্টকাট ছাড়া কাজ করবেন না। সো এখানের মধ্যে আমাদের কি করতে হবে, এই শেপটা ছিল পিছনে, তাহলে এটাকে কি নিতে হবে, পিছনে নিতে হবে না। সো আমি এটাকে পিছনে নিয়ে গেলাম, তারপরে যদি দেখি এটাকে উপরে ছিল, এটাকে উপরে নিয়ে আসলাম, এই তো শেষ হয়ে গেল না। সো এখন আমাদের কাজ হচ্ছে এইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট না, আলাদা আলাদা অবজেক্ট। আমরা কি করতে পারি, সবগুলোকে একটা অবজেক্ট বানিয়ে দিতে পারি। কিভাবে, সবগুলোকে সিলেক্ট করেন, তারপরে আমরা রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে কি গ্রুপ, যেটা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল জি, কি কন্ট্রোল জি। তাহলে সিলেক্ট করেন, তারপরে দিয়ে দিন কন্ট্রোল জি, তাহলে হয়ে গেল কি গ্রুপ। এখন এটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যান। এই যে এখন আমরা একটা আর্টবোর্ড বানাইছিলাম না, এখন আর্টবোর্ডটা কোনটা কিভাবে বুঝবো, আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি তাহলে দেখাইতেছে এই যে এটা হচ্ছে কি আর্টবোর্ড। ঠিক আছে, সো আমরা এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যাব। সো আমি এখানের মধ্যে আর্টবোর্ডে নিয়ে যাই এটাকে, ঠিক এই জায়গায় নিয়ে আসার পর এখানের মধ্যে আর্টবোর্ড কয়টা, একটা না, একটা। এখন আমি চাইতেছি এটাকে সেভ করব। এখন প্রথমত সেভ করতে হবে এটার সোর্স ফাইল হিসেবে, সোর্স ফাইল বলতে এআই ফাইল। ঠিক আছে,
যাতে আমি ভবিষ্যতে এআই ফাইলটা ওপেন করলে আবার এটাকে আমি কালার বা অন্য যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। এটাকে আমরা বলি সোর্স ফাইল। এবং এইটা কিন্তু একটা ভেক্টর, এটা কোনো রাস্টার না। রাস্টার ছিল কোনটা, যে ছবিটা নিয়ে আসছিলাম, এটা কি রাস্টার, কিন্তু আমরা যেটা বানাইছি এটা কি ভেক্টর। কারণ এটাকে আমি যদি যত বড়ই করি না কেন কোনো কোয়ালিটিতে সমস্যা আসবে না, বুঝতে পারছেন? সো এখানের মধ্যে এটা হচ্ছে গিয়ে ভেক্টর। এবং অনেক সময় আপনারা অনেক ক্লায়েন্ট পাবেন তার একটা লোগো আছে অথবা তার যে কোনো একটা অবজেক্ট আছে, সে বলতেছে তার এটাকে ভেক্টর বানায় দেওয়ার জন্য। সেক্ষেত্রে এই প্রসেসে আপনাদেরকে ভেক্টর বানাইতে হবে। কিন্তু সামনে গিয়ে আরও কিছু টুলস অ্যাড হবে যেটা আমাদের কাজগুলো আরও ইজি করে দিবে, বুঝে গেছে? সো আপাতত আমরা এইভাবে ভেক্টরগুলো বানাই। সো আমরা যেগুলো হোমওয়ার্ক করবো এগুলো হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন বলতে পারেন, আপনারা ইলাস্ট্রেশন করবেন। সো এটাও দিলাম। এখন দেওয়ার পর আমি চাইছি এটাকে সেভ করব। তো প্রথমত আমি দিয়ে দিলাম ফাইল, তারপরে সেভ। দেন আমরা আগের থেকে একটা নাম দিয়ে দিছিলাম না, এই নামটা এখানে আছে, যা শুধু আপনি এটাকে সেভ দিয়ে দেন, এটা একটা এআই ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। যদি আপনি এখানে যান দেখেন এখানের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এটার নাম হচ্ছে গিয়ে এআই। এই যে লেখা আছে না এআই, এআই ফাইল। আপনারা এখানের মধ্যে কী কী ডিজাইন আছে এটাও দেখাইতেছে এটার ভিতরে, কারণ আপনাদের এখানে নাও দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা পিএইচডি কডেক নামে একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করতে হবে, তাহলে কোন ফাইলে কী আছে এটা দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাইতেছি আমরা তো এআই ফাইল হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবো না, আমরা সাবমিট করবো কি জেপিজি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানের মধ্যে ফাইল এক্সপোর্ট, তারপর একটা অপশন আছে কি এক্সপোর্ট অ্যাজ। দেন আমরা যদি এখন জেপিজি সেভ করি 8 GB দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানের মধ্যে যা যা ডিজাইন ছিল এটার ভিতরে সব কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি যে আর্টবোর্ডের ভিতরে যেটা আছে ওইটা সেভ করব, বাইরেরটা যাতে সেভ না হয়। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে আবার যাই ইলাস্ট্রেটরে, আবার গেলাম ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আর এখন যা শুধু কি দিয়ে দিব ইউজ আর্টবোর্ড, মানে আর্টবোর্ডটা ইউজ করবে সে, আর কিছু যাতে ইউজ না করে। দেন এক্সপোর্ট দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এখন যদি একটু খেয়াল করেন তাইলে যা শুধু বক্সটা সেভ হয়েছে। তাহলে আর্টবোর্ড ইউজ করে সেভ করতে পারবেন না? আচ্ছা, এখন ধরেন আপনারা 20টা ডিজাইন দিবেন বা 15টা ডিজাইন দিবেন, তাহলে আপনারা কি করতে পারেন, একটা আর্টবোর্ডের মধ্যে এইভাবে ছোটো করে এটাকে, এখন এটাকে ছোটো করবেন। আপনি যদি এইভাবে ছোটো করেন তাহলে কিন্তু শেষ, বুঝতে পারছেন? কি করতে হবে, শিফট ধরতে হবে, আদারওয়াইজ রেশিও মেনটেন থাকবে না। এই যে শিফট ধরে আমি ছোটো করতেছি, ছোটো হইতেছে, রেশিও ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু আপনি যাচ্ছেন এইটার পজিশনটা ঠিক থাকবে, দুই সাইড থেকে যাতে সমানভাবে ছোটো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাকে শিফটও ধরেন, সাথে অল্টারও ধরেন। কি ধরবেন, শিফট আর অল্টার, তাহলে দেখবেন এটা মাঝখান থেকে ছোটো হইতেছে, বুঝতে পারছেন? তো আপনি এটাকে এখানে একটা রাখেন বক্স, তারপর আরেকটা বানাইছেন, আরেকটা রাখেন এখানে, এভাবে রেখে একটা আর্টবোর্ডের মধ্যেই তো 15টা রাখা যাবে, রাখা যাবে না? চাইলে আলাদা আলাদা আর্টবোর্ডে রাখেন অথবা একটা আর্টবোর্ডে রাখেন, কিন্তু আমি প্রথম দিকে রিকমেন্ড করি আলাদা আলাদা ডিজাইন করেন। কারণ হয়তো প্রথম দিকে আপনি সেভ করতে ভুলে যাবেন অথবা অন্য কোনো একটা ঝামেলা করবেন, সবগুলো একসাথে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এই জন্য একটা একটা করে ডিজাইন করেন এবং একটা একটা করে সেভ করেন। এবং সেভ করার সময় ধরেন আমার এটা ছিল একটা কালারের, এখন আপনি চাইতেছেন এইটার কালারটা চেঞ্জ করবেন, তাহলে এইটাকে সিলেক্ট করলে দেখা যাচ্ছে সবগুলা কি হয়ে যেতেছে, সিলেক্ট হয়ে যেতেছে। আমি চাচ্ছি জাস্ট এইটাকে সিলেক্ট করব, তাহলে আপনি আবার চলে যান কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল, দেন এটা সিলেক্ট করেন, যা শুধু এখন এইটা সিলেক্ট হইলো। দেন আমি এটা কালার দিয়ে দিলাম, অন্য একটা কালার এইটা দিলাম। এখন এটা আরেকটা অবজেক্ট না? এখন যদি আমি এইটাকে আবার সেভ করি, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট দিলাম, ওকে দিলাম। এখন বলতেছে আগেরটাকে রিপ্লেস করার জন্য, কারণ কি নাম সেম, এই জন্য প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই আলাদা আলাদাভাবে নাম দিতে হবে। যেমন আমি এখান থেকে যদি ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এতে দিই, এখন যদি ক্লাস 1 না দিয়ে আমি দিয়ে দিই এখানে ক্লাস 2 বা 0.1 দিয়ে ইউজার বোর্ড দিয়ে সেভ করি, তখন কিন্তু এই মেসেজটা আর আপনাকে আর দেখাবে না, বুঝতে পারছেন? এখন যদি দেখেন তাইলে এখানে দুইটাই সেভ হয়েছে এবং কোনো মেসেজ দেয় নাই, বুঝা গেছে? এবং এআই ফাইলও সেভ করার সময় যেমন ধরেন এখানের মধ্যে কিছু চেঞ্জ আনছেন, আরেকটা ডিজাইন করছেন, অথবা এই ডিজাইনটাকে যদি চান, যেমন ধরেন এখানে একটা আছে, আপনি আরেকটা বানাবেন, Ctrl+C দেন, Ctrl+F দেন, তাহলে এখানে কয়টা হয়ে গেল, দুইটা বক্স। এই যে দুইটা বক্স হয়ে গেল। আপনি চাইতেছেন এইটা আরেকটা অবজেক্ট, ধরেন আপনি এটা মোবাইল বানাইছেন, এটা বানাইছেন বক্স। এখন যদি আপনি এটাকে ফাইল দিয়ে সেভ দিয়ে দেন তাহলে কি হবে, আগের যেটা আমরা সেভ করছিলাম ওইটা কিন্তু আর থাকবে না, এইটা হয়ে যাবে সেভ, ঠিক আছে? কারণ এটা নতুন করে কোনো নাম দেই নাই। যদি মনে করেন আগেরটাও থাকবে এবং এইটাও আলাদাভাবে আরেকটা ডকুমেন্ট হিসেবে সেভ করবেন, তাইলে দিতে হবে কি সেভ এস, গিয়ে আপনি এখান থেকে ক্লাস 1 না দিয়ে আরেকটা নাম দেন, দেন আপনি এখানের মধ্যে সেভ করেন, 1.1 দিয়ে দিলাম অথবা থাক একটা নাম, ওকে দিয়ে দিলাম।
তাহলে এইটা নতুনভাবে আরেকটা ডকুমেন্ট হিসেবে ক্রিয়েট হয়েছে। যদি চেক করেন তাহলেই বুঝতে পারবেন এই যে একটা ডকুমেন্ট, এই যে আরেকটা ডকুমেন্ট, বুঝা গেছে? সো আপনারা এইভাবে সেভ করবেন, তাইলে আপনাদের আর ঝামেলা আসবে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন? না, কাজ না করলে কোনো কোয়েশ্চন আসার কথা না, ঠিক আছে? আসবে কোয়েশ্চন নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন আমরা দেখি আর কি বানানো যায় এখানে। আজকে টুলস দিয়ে বেশি কিছু বানাইতে পারবেন না, যতটুকু সম্ভব, ঠিক আছে? কারণ আস্তে আস্তে টুলস বাড়বে, তখন দেখবেন আপনার কাজের এই ফ্লোটা আর একটু ভাব বেড়ে গেছে। তো আমরা যদি দেখি এখানের মধ্যে অনেক সময় ইউজ করতে পারেন আপনার ইমোজি। এই যে কিছু 3D আছে টাইপের, গ্রেডিয়েন্ট টাইপের আছে, ঠিক আছে? এইগুলোতে আপাতত যাবেন না, আপনারা সবাই একটা কালার রাখবেন। যদি কেউ গ্রেডিয়েন্ট ইউজ করতে জানেন না, তাও ইউজ করবেন না। এটাকে আমি কপি করলাম, দেখি কপি করে যায় কিনা। পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে আমরা নিয়ে আসি। এটা বানানো যাবে কি মনে হয়? যে টুলস আছে এই টুলস দিয়ে বানানো যাবে কিনা একটু দেখেন আগে। আমাদের হাতে যে টুলস আছে অলরেডি কিছুটা বানানো যাবে, দেখি। প্রথমত নিতে হবে কি, একটা ইলিপস নিতে হবে না? সো আমরা একটা ইলিপস নিলাম এতটুকু। দেখেন আমি ইলিপস নিছিলাম এইখানে, কিন্তু আমি নিয়ে যাচ্ছি কোথায়? এই জায়গায়, ঠিক আছে? কারণ আমি যখন শিফট ধরে ইলিপস নিচ্ছি, শিফট ধরা অবস্থায় আমি যখন মুভ করার জন্য কি ইউজ করি, আমরা স্পেস ইউজ করি। কি ইউজ করি? স্পেস। তো স্পেস ধরেন, তাহলে আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে দিতে পারবেন। দেন আমি এখানে আগে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, দেন এটাকে একটু বড় করি, আর একটু অ্যাডজাস্ট করি। ওকে, এতটুকু এনাফ। আমরা এটাকে বাইরে রাখি। তারপরে এটার কালার কি আছে? ইয়েলো। আমরা এখানে কালার দিয়ে দিলাম ইয়েলো। তারপরে এখানের মধ্যে আছে কি, একটা চোখের মধ্যে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে কীভাবে এটা দেওয়া যায়, আমরা একটা কাজ করি, এটাকে একটা এইভাবে নিয়ে নিই, অথবা এইভাবে নিয়ে নিলাম। কালার আছে এইটা থাকার পর এখন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর খেয়াল করেন এইটাকে এদিক দিয়ে একটু রাউন্ড অবস্থা আছে। এই অপশনগুলো আমরা সামনে আরও ভালোভাবে ইউজ করতে পারবো। আপাতত আমাদের হাতে যে টুলস আছে এইগুলো ইউজ করেন, ঠিক আছে? যদি এটা বাঘ বানাইতে গিয়ে ভাল্লুক হয়ে যায়, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? তাও এগুলো ইউজ করেন। এই যে ডিরেকশন টুল নেন, নেওয়ার পর দেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখাইতেছে না? এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটু চেঞ্জ করে এভাবে দিয়ে দেন, বুঝা গেছে? তারপর এটাকে ছোটো করে দেন, শিফট ধরে ছোটো করে দেন। আমরা যদি এখানে নিয়ে আসি, দেন একটু চেঞ্জ করে দিই এইভাবে। তারপর একটা দিতে পারি কি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে ঘুরাই দিই যতটুকু সম্ভব, ঠিক আছে? সামনে আরো আসবে, ঠিক আছে? তারপরে আবার আছে কি, এই চোখের অংশ, এইটা দিতেছিলাম চোখ, হয়ে গেছে মুখ, তাও সমস্যা নাই, তাও সমস্যা নাই। আচ্ছা, একটা কাজ করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম, ঠিক আছে? দিয়ে এটাকে আরো ছোট করে দিলাম এইভাবে। দেন আমরা যদি এখান থেকে এটাকে আরো ছোট করে দিই, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো চেঞ্জ করি। এগুলোর চেঞ্জ আমরা পরে দেখাবো, এগুলোকে আমরা পরে পেন টুলের কাজ, এগুলো আমরা পরে দেখাবো। এবং আপাতত এইভাবে কাজ করেন। দেন কালার দিয়ে দেন কি, হোয়াইট। এইটাকে এইভাবে আচ্ছা, তারা যেভাবে করছে এভাবে করতে হবে এরকম না, ঠিক আছে? এটা আপনার নিজস্ব একটা ইমোজি হয়ে গেল না? তারপরে যদি দেখি আমরা এটাকে আবার একটা নিয়ে নিই, এখানে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আর এটা নিয়ে নিলাম এদিক দিয়ে।
দেন সবগুলো কি করে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, দেন এটা এখন হয়ে গেল আপনার এটা ইমোজি। ঠিক আছে, আচ্ছা এইটা বানাইতে পারবেন? এটা কিভাবে বানাবেন? এইটা হয়তো এইটা দিয়ে ত্রিভুজ দিয়ে হয়ে যাবে, এই রেক্টেঙ্গল দিয়ে হবে এটা, এইটা আর এইটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে, না হবে না, সেক্ষেত্রে যা শুধু কি করা যায়, হ্যাঁ আগে বানাইছিলাম, এখন তো আর হচ্ছে না, হয়ে যাবে। হয়ে গেল। আর একটু আমরা এটাকে এইভাবে ছোট করে দিতে পারি, অথবা এইটাকে আমরা এটা কাজ করে দেন, এটা একটু লম্বা ছিল না, সো এটা সিলেক্ট করে একটু বড় করে দেন যতটুকু সম্ভব, কারণ এই কাজগুলো আরও ইজিলি হবে সামনে। তো আপাতত এখানের মধ্যে এটাকে আরও ছোটো করে দেন, দেন এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই ইমোজি পপুলার ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইমোজি বানাইতে পারবেন তো? পারবেন। তারপরে আর কি বানানো লাগতে পারে, হতে পারে চেয়ার টেবিল এই ধরনের কোনো কিছু। ঠিক আছে, এই যে এখানে আমাদের গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে যাবেন না। ঠিক আছে, গ্রেডিয়েন্টে যাবেন না, গ্রেডিয়েন্ট ছাড়া যতটুকু কাজ করা যায়, যেমন এখানের মধ্যে আপনি লিখতে পারেন চেয়ার, এবং যেগুলো ডিজাইন করবেন এগুলো কিন্তু আপনারা রেখে দিবেন। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি আপনার ইয়েতে দিতে পারবেন, সামনে অ্যাডোবি স্টকে যখন যাব আমরা যে হোমওয়ার্কগুলো করবো ওইগুলো কিন্তু অ্যাডোবি স্টকে দেওয়া যাবে যদি আপনি ভালোভাবে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে মধ্যে একটা বক্স বানাইছি, এই বক্সটা যেটা বানাইছি যদি একটা কোনো রিয়েল বক্স থেকে বানাই তাহলে এটা অবশ্যই আপনি দিতে পারবেন যে কোনো একটা ইয়েতে স্টক মার্কেটে, কিন্তু হতে পারে যে যেমন এই ইমোজিটা কারোর সাথে মিলবে, এখন মিলবে না, তাহলে এটা আপনি স্টক মার্কেটে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি ডিজাইনটা একেবারে হুবহু হয়ে যায় তাহলে এটা হয়তো আপনি দিতেও পারবেন না। বুঝা গেছে? এক্ষেত্রে আপনাকে স্টক মার্কেটে দিতে হলে অবশ্যই এআই ফাইলটা রাখতে হবে, এআই ফাইল না রাখলে আবার হবে না, এআই ফাইল রাখতে হবে। যেমন এখানে মধ্যে আছে চেয়ার পিএনজি, আমি যদি চেয়ার ভেক্টর লিখি তাহলে দেখেন এগুলো হচ্ছে গিয়ে ভেক্টর, এই যে এগুলো হচ্ছে গিয়ে ভেক্টর, এই যে এগুলো ভেক্টর বানানো হয়েছে। সেক্ষেত্রে এখানে কিছু কাজ আছে যে আমরা এগুলো পরে করব, আপাতত যেগুলো বানানো সম্ভব। সো আমরা এখান থেকে যা শুধু চেয়ার লিখি, কোনো ভেক্টর দেবো না, যা শুধু চেয়ার লিখে যেটা আপনার পক্ষে বানানো সম্ভব ওইটা নিয়ে আসেন। যেমন এইটা একটা চেয়ার আছে, এইটা দেখে দেখে বানানো সম্ভব। তারপরে যদি দেখি আরও কয়েকটা চেয়ার আছে, এখানে এখানের মধ্যে কিছু রাউন্ড আছে, তাই না? সো রাউন্ডটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব, আপাতত আমরা এগুলোই থাক। যদি দেখি এখানের মধ্যে ইজি কোনোটা আছে কিনা, কোয়ালিটি ভালো না, তারপরে নিয়ে আসি, দেখি কতটুকু এটাকে কাজ করা যায়। শিফট এক্স দিয়ে দিলাম, এটাকে আমি ছোটো করে দিলাম, এই দিয়ে ছোটো করে দিলাম। ছোটো বড়ো করতেছি কীভাবে বলেন তো? এই যে আমি একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে সাইডের দিক দিয়ে দেখেন একটা বক্সের আকারে দেখাইতেছে না? এটাকে বলি আমরা বাউন্ডিং বক্স। কি বলি? বাউন্ডিং বক্স। আর পয়েন্টগুলোকে বলি আমরা অ্যাঙ্কর পয়েন্ট। কি বলি? অ্যাঙ্কর পয়েন্ট। যখন আমি একটা ইলিপস নিচ্ছি তখন দেখবেন এই যে একটা বক্স দেখাইতেছে, এই যে চারপাশে চতুর্ভুজের মধ্যে একটা বক্স দেখাইতেছে না, এটাই কি বলি আমরা? বাউন্ডিং বক্স। আর যে এই যে ভিতরের দিকে যে পয়েন্টগুলো দেখাইতেছে এগুলো কি বলি আমরা? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কী কী আছে বুঝতে হলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করেন, দেখেন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট আমরা ইউজ করতে হলে বা সিলেক্ট করতে হলে কি ইউজ করি আমরা? ডিরেক্ট সিলেকশন টুল। এখন আপনি অ্যাঙ্কর পয়েন্টস ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে গিয়ে যে এই বাউন্ডিং বক্স অনেকের নাও আসতে পারে, বুঝতে পারছেন? যদি দেখেন বাউন্ডিং বক্স আসে নাই বা এরকম কোনো আপনি সিলেক্ট করার পরেও এইটা আসে নাই, তখন আপনি এটাকে নিয়ে আসতে পারেন। কারণ বিষয় হচ্ছে গিয়ে
আপনি যদি নাম না জানেন তাহলে নিয়ে আসতে পারবেন? আমি বলছি এটার নাম কি, বাউন্ডিং বক্স। ভবিষ্যতে এরকম হতে পারে আপনার এটা নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি জানেন আপনি কি কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন, বাউন্ডিং বক্স খুঁজতেছেন। যে কোনো জিনিস যদি দেখেন ভিউতে কোনো প্রবলেম, কোনো কিছু আসতেছে না অথবা এক্সট্রা কোনো জিনিস চলে আসছে, সেক্ষেত্রে আপনারা ভিউতে যাবেন। কোথায় যাবেন? ভিউতে গিয়ে দেখেন এখানের মধ্যে বাউন্ডিং বক্স নামে কোনো অপশন আছে কিনা। এই যে এখানে লেখা আছে কি হাইড বাউন্ডিং বক্স, যদি হাইড করে দিই তাহলে এটা হাইড হয়ে গেল। এখন আপনি এটাকে ছোট বড় করার কোনো অপশন নাই। আপনি আবার চলে যান ভিউ, তারপরে আবার দিয়ে দেন শো বাউন্ডিং বক্স, এরকম চলে আসবে। ঠিক আছে? তারপরে আবার হতে পারে যে আপনার এখানের মধ্যে হঠাৎ করে এরকম হয়েছে যে আপনি শর্টকাট ইউজ করতে গিয়ে এইটা দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডি। এটা কি কন্ট্রোল শিফট ডি, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি বলি আমরা। সেক্ষেত্রে এরকম যদি হয়ে যায় তাহলে এইটা একটা ট্রান্সপারেন্ট টাইপের কোনো কিছু চলে আসছে না। গিয়ে দেখেন ভিউতে ট্রান্সপারেন্সি নামে কোনো কিছু আছে কিনা। এখানে কি আছে, হাইড ট্রান্সপারেন্সি গ্রিড, এটাকে সিলেক্ট করেন তাহলে এটা চলে যাবে। বুঝতে পারছেন? সে একটু খুঁজলেই পাবেন, কারণ এখানের মধ্যে এমন কোনো কি নাই যেটাতে ক্লিক করলে কম্পিউটার বাস্ট হবে। বুঝতে পারছেন? একটু খুঁজলেই কি করবেন, পেয়ে যাবেন এগুলো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি এখানের মধ্যে এই সেম শিফট এখানে আছে না, কন্ট্রোল একটু হুবহু না বানাই, একটু ডিফারেন্ট বানাই আমরা। এটা হুবহু বানাইতে পারবেন না এখন, এটা আরও কিছু টুলস লাগবে। মানে এটা একটু বাঁকা হয়ে আসছে, তাহলে এটা বাঁকা করা যাবে না। এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে আসেন, এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, দেন এটাকে আমরা এইভাবে নিয়ে রেখে দিই আপাতত। চাইলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে একটা এখানে নিয়ে আসতে পারতাম, যেটা আমাদের পেন টুলে যাওয়া লাগবে। সো আপাতত আমরা পেন টুলে যাব না, এটাকে আমরা সেমভাবে অ্যাডজাস্ট করে দিই। এটা গেল। দেন এখানে সামনের দিক দিয়ে আরেকটা আছে, চাইলে আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা নিয়ে নিলাম, দেন অ্যাডজাস্ট করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে আমরা নিয়ে আসলাম এদিক দিয়ে, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু নিচে নিয়ে আসি, এতটুকুই থাক। দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে উপরে আরেকটা শেপ নিয়ে নিতে পারি, এখান থেকে নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এখানে দিয়ে দিই, দেন এইটাকে আমরা দিয়ে দিই এই অংশতে। এইটাকে আমরা একটু উপরে তুলে দিতে পারি। সবগুলোকে সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, দেন এটা কালার, দেন এইটা এবং এইটার মতো কালার এটাও হবে। সো আমি এখানের মধ্যে এই কালারটা দিয়ে দিয়েছি। দেখেন এখানের মধ্যে আমি এটাকে সিলেক্ট করছি কীভাবে, এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি এবং এখান থেকে আমি কালার দিয়েছি, তাই না? কারণ আমি চাচ্ছি এই সেম কালারটা এইখানেও দিব, তাহলে এটাকে আর সিলেক্ট করার প্রয়োজন নাই। যদি চান আপনি এই সেম কালারটা এখানে দিবেন। এখন আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে দেখাইতেছে কালার পিকারের মধ্যে কালারটা লোড হয়ে আছে, তাই না? এখন আপনি যে জায়গায় এটাকে সিলেক্ট করলেন ওই জায়গাটার কালারটা সেম হয়ে যাবে। বুঝতে পারছেন? দেন আপনি চাইছেন এটা কালার আলাদা দিবেন, এটাকে সিলেক্ট করেন কন্ট্রোল ধরে, দেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেন এটাকেও সিলেক্ট করেন এবং এইটা আমরা এটাকে দিয়ে দিই, সিলেক্ট হয় নাই, সেম কালারটা দিয়ে দিলাম এবং এখানে একটু এডিট করে দেন যতটুকু সম্ভব। এবং এখানে নিচে আরেক কিছু শেপ আছে না, আরও কিছু শেপ নিয়ে নিলে আপনি রিয়েলিস্টিক একটা চেয়ার বানিয়ে নিতে পারবেন। এখন দেখেন আমি যখন এই যে ক্লিক করে নিচ্ছি একটা ঝামেলা হইতেছে। কি ঝামেলা? যে আমি ইচ্ছে মতো এটাকে ড্র্যাগ করে নিতে পারছি। দেখেন তো কীভাবে যাচ্ছে, এটা পিক্সেল টু পিক্সেল যাচ্ছে। কীভাবে যাচ্ছে? পিক্সেল টু পিক্সেল। এই সমস্যা হতে পারে আপনাদেরও, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে দেখেন, অ্যালাইন আর্ট টু পিক্সেল গ্রিড, এইটাকে আপনি তুলে দেন। ঠিক আছে? দেন আমি যদি এখন এটাকে সিলেক্ট করে নিয়ে যাই তাহলে এখন স্মুথলি যাচ্ছে। বুঝতে পারছেন? দেন চাইলে আপনি এখানের মধ্যে আরও শেপ নিয়ে
এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এই অবজেক্টগুলোকে নিয়ে আসলাম এখানে, এখানে এবার বানানো যাবে না। তারপর এখানের মধ্যে আরও কিছু শেপ আছে, এগুলো বানাইতে পারবেন তো, এই একটা গেল। এইভাবে মিনিংফুল অবজেক্ট বানাবেন। যদি আমি বলছি হোমওয়ার্ক কয়টা, 15টা, কিন্তু আপনারা যদি চান এখান থেকে 20টা বানাবেন, তা বানাইতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে প্রথম দিকে যারা ইলাস্ট্রেটর তো অনেকেই এখানে বেশিরভাগই নতুন, তাই না? প্রথম দিকে একটু বিরক্ত লাগতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার টুলস জানেন না, প্রথম এখানে কাজ করতেছেন, ঠিক আছে? সেক্ষেত্রে বিরক্তিটা কাটানোর জন্য আমাদেরকে কমপক্ষে 3টা ক্লাস করানো লাগবে, বুঝতে পারছেন? 3টা ক্লাসে হোমওয়ার্ক শেষ হয়ে যাক, দেখবেন এই ইলাস্ট্রেটরের প্রতি একটা আলাদা একটা আকর্ষণ চলে আসছে, বুঝতে পারছেন? কারণ আমাদের কাজের 80% 90% কাজই হবে ইলাস্ট্রেটরে, বুঝে গেছে? আমরা সামনে দেখবেন ফটোশপে যাব, ইনডিজাইনে যাব, কিন্তু আপনার টানটা ঠিকই থেকে যাবে কোথায়? ইলাস্ট্রেটরে, ঠিক আছে? কমফোর্ট ফিল করবেন ইলাস্ট্রেটরেই, বুঝে গেছে? সো প্রথম দিকে আপনাদেরকে একটু বেশি বেশি এই হোমওয়ার্কগুলো করতে হবে, আর ক্লাস মিস করবেন না। কারণ হচ্ছে কি, এই যে আমি আজকে টুলসগুলো দেখাইছি, এই টুলসগুলো একেবারে লাস্ট অবধি আমাদের এই টুলসগুলাই লাগবে, ঠিক আছে? হতে পারে আপনার অন্য আইড্রপার বা অন্য আরও যে টুলসগুলো আছে, লাইন সেগমেন্ট বলেন, পেন টুল বলেন, এইগুলো নাও লাগতে পারে ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে, ঠিক আছে? কিন্তু আপনি মুভ না করে কাজ করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট না করে কাজ করতে পারবেন না, শেপ না নিয়ে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে এই টুলসগুলো আমাদের চলতেই থাকবে। সো এখন যদি আজকের ক্লাস কেউ মিস করেন, পরের ক্লাসে যা দেখাবো ওইগুলো কেউ করতে পারবেন যদি ফার্স্ট ক্লাসে হোমওয়ার্ক শেষ না করেন। এরকম সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কও দেখবেন থার্ড ক্লাসের সাথে আবার মিলতেছে, ঠিক আছে? একটা ক্লাসের হোমওয়ার্ক যদি কোনো কারণে মিস হয়ে যায়, পরের ক্লাসটা আপনার জন্য হার্ড হয়ে যাবে। এই জন্য কারো যদি কোনোদিন ক্লাস মিসও হয়ে যায়, ভিডিও দেখে অন্তত আপনারা ক্লাসটা কভার করবেন, কিন্তু ভিডিওর আশায় আবার ক্লাস মিস করবেন না, কারণ এখন যদি কারেন্ট চলে যায় আমার কিছু করার নেই, বুঝতে পারছেন? কারেন্ট চলে গেলেও বন্ধ হবে না, ইউপিএস আছে, আইপিএস আছে, সবই আছে, তারপর এটা মেশিনারি জিনিস, ঠিক আছে? বন্ধ হলে তো আমার কিছু করার নাই। এই জন্য ক্লাসে একটু মনোযোগী থাকবেন, যারা পিছনে আসেন তারা ঘুমাবেন না, বুঝতে পারছেন? পিছনে যারা আছেন তারা একটু স্প্লিট হবেন, ঠিক আছে? এক এক সময় এক একজন সামনে আসবেন, বোঝা গেছে? আপনারা হয়তো এখানে অনেকেই আসছেন ফিক্স হয়ে গেছেন, এখানেই বসতেছেন, ঠিক আছে? আপনারা কি করবেন, মাঝে মাঝে এদিক দিয়ে যাবেন, আপনারা কয়েকজন মাঝে মাঝে এদিক দিয়ে আসবেন, ঠিক আছে? এরকম যাতে হয়, ফিক্স হওয়া যাবে না। এই যে দেয়ালে একজন দেখছি প্রায় সময় উনি এখানেই বসেন। জি স্যার, না কেউ আসবে না কেন, আপনি চেষ্টা করবেন আপনার জায়গাটা চেঞ্জ করার। আজকে আপনি এখানে বসেন, আজকে আপনি গিয়ে অন্য জায়গায় বসেন, না নেক্সট আছে অন্য জায়গায় বসেন, ঠিক আছে? নিজে থেকে চেঞ্জ করবেন, কেউ আসলো আর না আসলো এটা দেখা বিষয় না, বুঝতে পারছেন? তাহলে দখলদারিত্ব একটু কমবে, বুঝতে পারছেন? দখলদারি চলবে না এখানে, যে আপনি আসেন নাই, আপনার ফ্রেন্ডের জন্য একটা খাতা রেখে দিলেন, বুঝতে পারছেন? আপনার ফ্রেন্ডের জন্য একটা খাতাও রাখা যাবে না এখানে, এই জিনিসটাও করা যাবে না, বুঝা গেছে? বন্ডিংটা এইভাবে রাখা যায় না যে খাতা রেখে বন্ডিং রাখবেন, এইটা সম্ভব না, বুঝা গেছে? তাহলে আরেকজন দোষ করছে কি? তাহলে সবার জন্য খাতা রেখে দেন আপনি, বুঝা গেছে? এই কাজ করবেন না, নিজের জায়গা নিজে আইসা বসবেন, কারো জায়গা নেওয়ার প্রয়োজন নাই, আর সেম জায়গায় প্রত্যেকদিন বসার প্রয়োজন নেই। আপনারা তো বসতেছেন, সমস্যা না, আপনারা বসেন সেম জায়গায়, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলতেছি অনেকে পিছনে, আমি অনেককে চিনি না, ঠিক আছে? এই জন্য বলতেছি মাঝে মাঝে সামনে একটু আইসেন, বুঝা গেছে? এবং চেনা পরিচিত হয়ে যাবেন কিভাবে, আপনাদের হোমওয়ার্ক দেখে পরিচিত হয়ে যাবেন। যখন আপনি ভালো ভালো হোমওয়ার্ক করবেন তখন বুঝি আপনার নামটা সবার আগে আসবে মুখে, বুঝতে পারছেন? এই জন্য ক্লাসের হোমওয়ার্ক সবসময় করবেন। আচ্ছা, আমি আইড্রপারের কিছু জিনিস বাকি আছে। আমি বলছিলাম আইড্রপার কালার পিক করে না, এটা বলছিলাম না? আচ্ছা, তাহলে এটার উদাহরণ আমরা একটু দেখি। আমরা আগে যখন কালার পিক করছি তখন কোন জায়গাতে কালার পিক করছি? একটা রাস্টার থেকে। কোথায় থেকে? রাস্টার থেকে আমরা ভেক্টরে কালারটা নিছি, কিন্তু আমি চাইলেও কোনো রাস্টারে কালার চেঞ্জ করতে পারবো না। এটা একটা স্টিল ইমেজ বা এটা একটা জেপিজি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা যেভাবে আছে এইভাবে ইউজ করতে হবে। এখন ধরেন এখানের মধ্যে আমরা যা শুধু কি আছে, ফিল কালার, তাই না? আমি এখানের মধ্যে স্ট্রোকটা অ্যাড করতে দিতেছি। এখন আমি স্ট্রোক অ্যাড করবো কিভাবে বলেন তো? এখানের মধ্যে তো স্ট্রোকে কোনো কালার নাই, তাহলে স্ট্রোক অ্যাড করবো কিভাবে? দেখেন এখানের মধ্যে একটা অপশন আছে স্ট্রোক, এবং এখানে একটা অপশন আছে স্ট্রোক। এই স্ট্রোকের মধ্যে আমি বাড়াই দিলাম, তাহলে কি বাড়তেছে? স্ট্রোকের পরিমাপটা বাড়তেছে, আর নিজের মতো করে সে একটা কালার দিয়ে দিছে, অথবা রিসেন্ট কোনো কালার সে দিয়ে দিছে যেটা আমরা নিছিলাম। দেন আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করেন। ধরেন আপনি এখান থেকে এই কালারটা নিলেন, আর এখান থেকে ভিতরে একটা কালার নিলাম, ধরেন অন্য একটা কালার, এইভাবে একটা কালার নিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি চাইতেছি এইখান থেকে
এইটার কালারটা আমি পিক করব, ভিতরের কালারটা কি করব, পিক করব এই শেপে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই শেপটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আই ড্রপার, দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখন কালারটা পিক করছে। আমি চাইছিলাম যা শুধু ভিতরে কালারটা নিব, বুঝতে পারছেন, কিন্তু সে নিয়ে নিছে কি পুরোটা, তাহলে সে কি কালার পিক করছে না, তাহলে সে কি পিক করছে, কি অ্যাপিয়ারেন্স, কি পিক করছে অ্যাপিয়ারেন্স। এখানে যা যা এফেক্ট ইউজ করা হয়েছে সব কিছু সে পিক করছে। এখানে যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতাম, স্ট্রোকে যদি আমি আরো কিছু অ্যাপ্লাই করতাম, ওইগুলোও সে কি করতো, পিক করতো। এর মানে একটা শেপের যা যা অ্যাপিয়ারেন্স আছে সবই পিক করে কে, কালার পিকার। কিন্তু আপনি চাচ্ছেন যে কোনো ভাবেই হোক এই গ্রিন কালারটা এখানে নিয়েই আসবেন আইড্রপার দিয়ে, সেক্ষেত্রে ওয়ে আছে অবশ্যই। আপনি তখন যা শুধু শিফট ধরে ক্লিক করেন, কি ধরে, শিফট ধরে ক্লিক করেন, তাইলে এই কালারটা নিলে আপনি যাচ্ছেন না, আপনি ভিতরে কালার নেবেন না, স্ট্রোকের কালারটা নেবেন, তাহলে শিফট ধরে স্ট্রোকে ক্লিক করেন, বুঝা গেছে, তাইলে আপনি এই কালারটা নিতে পারবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সে কালারটা কোথায় নিচ্ছে, ফিলে নিচ্ছে না স্ট্রোকে নিচ্ছে, ফিলে নিচ্ছে। আমি যদি এখান থেকে কালারটা নেই আইড্রপার দিয়ে, সে শিফট ধরে নিলাম, সে কোথায় নিল কালারটা, ফিলে নিছে, কারণ হচ্ছে ফিলটা কোথায় আছে, উপরে আছে। আমি যদি স্ট্রোকটা উপরে রাখি, এখন যদি কালারটা নেই, তাহলে সে কালারটা কোথায় নিছে, স্ট্রোকে নিছে। মানে যে কোনো অবজেক্টের কালার যদি চেঞ্জ করতে চান, ওই অবজেক্টের ফিল অথবা স্ট্রোক যেটাই চেঞ্জ করতে চান ওইটা উপরে থাকতে হবে, এটা হচ্ছে গিয়ে শর্ত, বুঝতে পারছেন। যেমন আপনাকে এটা সিলেক্ট করলাম, এই অথবা এটাকে সিলেক্ট করলাম, যেন আমি সোয়াচে গেলাম, যাওয়ার পর এখন যদি আমি কালার চেঞ্জ করি, কিসের কালার চেঞ্জ হবে, স্ট্রোক। কিভাবে বুঝলেন স্ট্রোক, কারণ স্ট্রোকটা উপরে আছে। এখন আপনি স্ট্রোকে এখানে কালার চেঞ্জ করেন, স্ট্রোকটা চেঞ্জ হইতেছে, স্ট্রোকের আপনি সাইজ বাড়াইতে যাইতেছেন, তাইলে আপনি চাইলে এখান থেকে স্ট্রোকের সাইজ বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। আবার আমরা একটা প্যানেল নিয়ে আসছিলাম, ফ্লোটিং প্যানেল, এই যে স্ট্রোক, এখানের মধ্যে আছে কি উইথ, ওয়েটটা বাড়াই দেন, ওয়েট বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এখানের মধ্যে আমরা আরো কাজ করব সামনে, স্ট্রোকের আরো অপশন আছে, সব অপশনসে দিলে এই যে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কাজ করব। আপাতত আমরা এখান থেকে যা যদি স্ট্রোক বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে বাড়াবেন, কমাইতে চাইলে কমাইতেও পারেন, যদি চান রাউন্ড করতে চান এখান থেকে রাউন্ডও করতে পারেন, এইভাবে। তারপরে যদি কোনো স্টার বানাইতে চান, স্টারের কথা আমি বলছি, স্টার এভাবে বানাইলেন। এখন দেখা যাচ্ছে কাটার সংখ্যা কি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেছে, তাহলে কমাইছিলাম কিভাবে, ডাউন এরো দিছিলাম, ঠিক আছে, ডাউন এরো দিছি ঠিকই, কিন্তু স্টারগুলো তেমন একটা ভালো দেখাইতেছে না, তাই না। তাহলে কন্ট্রোল প্রেস করে স্টারটাকে একটু লম্বা করে দেন, অথবা আপনি এখান থেকে জাস্ট এটা ক্লিক করেন, তাহলে এখানে আছে রেডিয়াস 1, আর এটা কি আছে রেডিয়াস 2, আর এটা আছে 0.5। 0.5 কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পয়েন্ট আছে। রেডিয়াস 1 হচ্ছে গিয়ে এইটা, আর রেডিয়াস 2 হচ্ছে গিয়ে এইটা, বুঝতে পারছেন। যেমন এখানে আছে 155, আপনি যদি 155 জায়গায় দিয়ে দিলেন আপনি 300, ওকে দিয়ে দেন, তাইলে এই যে এই রেডিয়াস 1টা কি হয়ে গেল, বড় হয়ে গেল, বুঝতে পারছেন। আর রেডিয়াস 2 কোনটা, এই কর্নারটা। আপনি যদি কাটার সংখ্যা বাড়াবেন বা কমাবেন, এখানে 5টা আছে, আপনি দিয়েছেন 10টা, 10টা দিয়ে দেন, ওকে দিয়ে দেন, এখন হয়ে গেল কয়টা, 10টা, বুঝতে পারছেন। জি স্যার, অপশনে যা শুধু ক্লিক করতেছি, স্টার না, আমি স্টার টুলে থাকা অবস্থা, এখান থেকে যে কোনো টুলসে থাকা অবস্থা, যেমন ধরুন আপনি ইলিপস নেবেন, ইলিপস নিলাম, নেওয়ার পর আমি ইলিপস নেই, কিভাবে ক্লিক করে ড্র্যাগ করতেছি, ইলিপস হচ্ছে। যখন শিফট ধরতেছি তখন এটা 360 ডিগ্রি পারফেক্ট একটা ইলিপস বা সার্কেল হচ্ছে। কিন্তু আমি যদি যা শুধু একটা ক্লিক করি, তখন সে বলতেছে আপনি কত বড় ইলিপস নিতে যাচ্ছেন, বুঝতে পারছেন। জি স্যার, স্টারের মতো শেপ আর একটু লম্বা হবে, তাই না। তাহলে এখন আপনি একটা কাজ করেন, ক্লিক করে ড্র্যাগ করেন, বুঝতে পারছেন, ক্লিক করে ড্র্যাগ করেন। আর যদি স্টারের কাটাগুলো আর একটু কমাইতে চান, তাহলে এই ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করেন, দেন আপনি যদি এভাবে ছোট করেন, ছোট হয়ে যেতেছে, বড় করলে বড় হচ্ছে, আপনি ভিতরের দিক দিয়ে নিয়ে যেতে পারতেছেন, এই যে ভিতরের দিক দিয়ে, বুঝা গেছে। এটা এফেক্টের মতো হয়ে গেছে না। এরকম অনেক এফেক্ট আমরা সামনে গিয়ে ক্রিয়েট করব। যদি আপনি আরো বাড়াইতে চান, এই যে বাড়াই দেন। কিভাবে বাড়াইতেছি, এখন কি বলেন এগুলা, আপ ডাউনের ওই, এখানে আর ডিফারেন্ট কিছু না। আপাতত এই এফেক্ট আমরা আরো বিভিন্ন স্টাইলে বানাইতে পারবো সামনে গিয়ে, এখন আপাতত এইগুলাই ইউজ করেন। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক করতে পারবেন তো সবাই। কার কার মিস হওয়ার সম্ভাবনা আছে, কার কার এক্সাম আছে সামনে,
কিসের এক্সাম, কিসের টেস্ট? এইচএসসি মডেল টেস্ট। আচ্ছা, মডেল টেস্ট তেমন একটা ইম্পর্টেন্ট না। আর কি আছে, আর কোনো পরীক্ষা, বোর্ড পরীক্ষা কারো আছে? ধরেন কালকে আপনার পরীক্ষা, আজকে কয় ঘন্টা পড়বেন? সারা রাত পড়বেন? তাইলে তো ভালো। তাইলে তো ধরেন আমার কাজের জন্য 4 ঘন্টা এনাফ প্রত্যেক দিন, ঠিক আছে? আমার হোমওয়ার্ক করার জন্য 4 ঘন্টা এনাফ, এর বেশি লাগবে না। কিন্তু সামনে গিয়ে আরেকটু টাইম বাড়াইতে হবে, মাস্টার ডিজাইনে যখন যাবেন তখন একটু টাইমটা বাড়াইতে হবে। 6 ঘন্টা হবে না স্যার, তখন তখন হয়তো বা যে এরকমও হতে পারে, যদি এরকম কাজ করেন যে আপনাকে ঘর থেকে চা দিয়েছেন, এখানে চা কবে ঠান্ডা হয়েছে বলতেই পারেন না, কিন্তু আপনি কাজই করতেছেন, এরকম যদি হয় তাহলে বোঝা যাবে আপনার পক্ষে ডিজাইন করা সম্ভব, ডিজাইনার হওয়া সম্ভব। বুঝতে পারছেন? আর যদি দেখেন না চাও খাচ্ছেন, ডিজাইনার করতেছেন, তাইলে কিন্তু ডিজাইনার হওয়া সম্ভব না। বুঝতে পারছেন? দিন দুনিয়া ভুলে যেতে হবে। কেউ আপনাকে দেখলে মনে বলবে যে তুই এতদিন কই ছিলি। বুঝতে পারছেন? মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ভুলে যেতে হবে যদি ভালো কিছু করতে চান, ঠিক আছে? আজ থেকে 2 বছর আগেও কিন্তু এত কম্পিটিশন ছিল না। এখানে কম্পিটিটর কারা? আপনারা একজন আরেকজনের কম্পিটিটর, এটা জানেন? এই যে যতজন আছেন সবাই সবার কম্পিটিটর। এখানে এখানে যার ডিজাইন ভালো হবে, যে ভালো কমিউনিকেট করতে পারবে, তারাই এখান থেকে ভালো কিছু করতে পারবে। বুঝা গেছে? এখন আপনি যদি পিছিয়ে যান, আপনার সাথে দেখবেন আরো ব্যাচ চলতেছে না? এই সেম আজকে যে টপিক, এই টপিকে কিন্তু আরো 4টা-5টা ব্যাচ আজকে চলতেছে। বুঝতে পারছেন? তো যারা এই ব্যাচগুলোর মধ্যে বেস্ট কাজ করবে, সবসময় হোমওয়ার্ক করবে, এবং যারা বর্তমানে আমরা দেখতেছি যে অনেকেরই পোস্ট দেওয়া হইতেছে, যে তারা ইনকাম করতেছে, তো তাদের যদি একটু এই তাদের যে এফোর্টগুলো আছে এগুলো একটু যদি আপনারা জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন তারা কিন্তু নিয়মিত কাজ করতেছে, কোনোদিন মিস করে নাই, কেউ কোনোদিন দাওয়াত দিলে দৌড় দেয় নাই। বুঝতে পারছেন? যে আপনাকে একজনের বিয়ের দাওয়াত দিছে, দৌড় দিছেন যে চলে যাই। এখন আপনি না গেলে তো কোনো কিছু হইতো না, তারা খুঁজতো না যে আরে অমুক তো আজকে আসে নাই। এরকম হইতো না? এরকম পার্সন আমরা এখনো হইছি যে যে আমাদেরকে খুঁজবে যে আরে অমুক তো আজকে আসলো না। তো নিজেকে একটু ইম্পর্টেন্ট বানানোর প্রয়োজন আছে না? নিজের এই ইম্পর্টেন্স কখন আসবে? যখন আপনার হাতে ডলার থাকবে, ঠিক আছে? তখন ঠিকই খুঁজবে যে আরে আজকে তো অমুক আসলো না, আসলে তো কিছু নিয়ে আসতো, তাই না? এরকম হইতো না জিনিসটা? তো নিজের ইম্পর্টেন্সটা বাড়ান। এই জন্য আপাতত দাওয়াত, তারপরে আত্মীয় স্বজনের বাড়ি, নিজের বাড়ি ভুলে যান আপাতত যারা বাইরে থাকেন। বুঝতে পারছেন? একটা বছর অন্তত কষ্ট করেন, কারণ আমি বলছি এই গ্রাফিক ডিজাইনের এইটা হচ্ছে একটা বেসমেন্ট। আমি যেটা দেখাইতেছি বা সামনে যেগুলো শিখবেন, এটা হচ্ছে কি বেসমেন্ট। এই যে আমি এখান থেকে দেখাইছি, এটার নাম সিলেকশন টুল, তাই না? একটু সাইলেন্ট স্যার, একটু বিষয়টা বুঝেন। এই যে টুলগুলা, আপনি যদি অন্য কোনো সফটওয়্যারেও যান, এইটার নাম সিলেকশন টুলই থাকবে, এটার নাম ডিরেক্ট সিলেকশন টুলই থাকবে। বুঝতে পারছেন? এবং এইটার চেহারাটাও সেম থাকবে। গ্রেডিয়েন্টের চেহারা, অ্যালাইনমেন্টের চেহারা, এই যে দেখতেছেন স্ট্রোকের চেহারা, সবগুলোর চেহারা দেখেই বুঝতে পারবেন এইটার কোনটার কাজ কি। যদি আপনি এইটা বুঝে যান, তখন আপনি বিভিন্ন অ্যাডভান্স সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য বলতেছি এটা একটা ফাউন্ডেশন। যে কোনো একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন ক্রিয়েট করতে দেখা যায় 3 বছর 2 বছর লাগতেছে, বাকি তালা কবে উঠে যায় বোঝাই যায় না। ঠিক সেম, আপনি যদি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করে দেন, তাহলে দেখবেন আপনি অ্যাডভান্স জিনিসগুলো খুব কম সময়ে শিখে দিতে পারতেছেন। বুঝতে পারছেন? আমি এক্সেলে দেখাইছি আপনাদেরকে যা শুধু কি ইফ অ্যান্ড এগুলাই তো দেখাইছি, তাই না? এখন সামনে ক্লায়েন্ট চলে আসতে পারে, সে বলতে পারে যে আমি নাম্বার লেখার সাথে সাথে বা কিছু লেখার সাথে সাথে যাতে আমার সিরিয়াল নাম্বারটা চলে আসে। এটা আমি কি দেখাইছি? এটা আমি দেখাই নাই, আমাকেও টাইম সাইটটি থেকে কোনো টিচার দেখায় নাই। বুঝতে পারছেন? কিন্তু আমি যদি তখন তাকে বলতাম না এটা তো আমি পারি না, তাহলে এটা চলে আসতো নেগেটিভ ভাব, যে আমি কোন ধরনের ডিজাইনার হইলাম। আমি খুঁজছি, গুগল করছি, ইউটিউব করছি, যেভাবেই হোক আমি এটা শিখছি, কারণ এক্সেলের বেসিক এখন আমি জানি। বুঝতে পারছেন? কখনো আমি কোনোদিন কোনো নেগেটিভ কোনো কিছু কোনো ক্লায়েন্টকে বলি নাই যে এটা আমার পক্ষে সম্ভব না। কোনোদিন যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কিছু আসে, আমি যদি ফেসবুকে একটা পোস্টও দিই যে আই নিড এ ডিজিটাল মার্কেটার, অসংখ্য মানুষ আসবে আমার পোস্টের মধ্যে দেখে যে আমি কাজটা করতে চাই। আসবে না? আসবে। আমাদের এখানে স্টুডেন্টই অনেকে আসবে, আমাদের ফার্মে আছে। আপনারাও যদি কোনোদিন কোনো ক্লায়েন্ট এরকম পান যে যেটা আপনার পক্ষে সম্ভব না, তারপরে তাকে না বলার প্রয়োজন নয়, আগে খুঁজে দেখেন এরকম পাবলিক ভালো কেউ আছে কিনা। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা ভালো, আপনার ক্লায়েন্টকে ধরে রাখতে পারলেন।
এই জন্য আমরা কোনো সময় যে কোনো সফটওয়্যার শিখলে যে স্যার এইটা তো দেখান নাই শিখান নাই এইটা ধরে রাখলে হবে না। আপনি যেহেতু ফাউন্ডেশনটা হয়ে গেছে অথবা বেসিকটা জেনে গেছেন, এখন অ্যাডভান্স জানার ক্ষমতা আপনি রাখেন, বুঝা গেছে? এবং আমাদের সবচেয়ে বড় বন্ধুকে গুগল না ইউটিউব? অবশ্যই গুগল হবে। যে কোনো প্রশ্নের আনসার আপনারা কোথায় পাবেন? গুগলে পাবেন। আপনি যদি চান, যেমন আমি বলছি A4, আমি লিখে দিচ্ছি কি 8.27 বা 11.69, কিন্তু আপনি জানেন না A4 এর সাইজ কত ইঞ্চিতে নেবেন। আপনি লিখেন এখানে A4 সাইজ ইন ইঞ্চি দিয়ে আমি একটা হোয়াইট সাইন দিয়ে দিলাম, তাইলে তারা এখান থেকে A4 থেকে দিয়ে দিছে, এই যে সাইজগুলো দিয়ে দিছে না, দিয়ে দিছে। আপনি অসংখ্য সাইজ এখান থেকে পেয়ে যেতেছেন। আপনি যদি চান আরও সাইজ নেবেন A4, এখানে লেখা আছে কি ইজ 8.5 কি A4 এর সমান কিনা, আসলে A4 এর সমান না। এই যে 8.27 বা 11.69 হচ্ছে কি A4, আর এটা হচ্ছে কি A5 বা লেটার, বুঝতে পারছেন? সো আপনারা এইভাবে যে কোনো প্রশ্নের আনসার, সামনে আরও বিভিন্ন জিনিস আসবে, কালার সাইকোলজি আসবে, গ্রাফিক ডিজাইন নিয়ে রিসার্চের কথা বলছি, ওইগুলো সব কিছু আপনাকে গুগল থেকে রিসার্চ করতে হবে, বুঝা গেছে? কখনো ইউটিউবে যাবেন না, যাবেন ইউটিউবে গিয়ে A4 সার্চ করছেন, তারা A4 দিয়ে ডিজাইন করে দেখাই দিবে, হ্যাঁ এক্সট্রা দেখাই দিবে, আর সারা জীবন ওই ডিজাইনই করবেন, আর কোনো ডিজাইন মাথায় আসবে না। আমি এখন যা শিখাইতেছি সব টুলস। আমাদের কাজ কি এই বক্স বানানো, চেয়ার বানানো? কি মনে হয়? আমাদের কাজ তো বক্স আর চেয়ার বানানো না, কোনো স্টার বানানো না, কোনো ইমোজি বানানো না। আমাদের কাজ হচ্ছে গিয়ে এই টুলসগুলোর মাধ্যমে যে কোনো ডিজাইন বানানো, বুঝতে পারছেন? যাতে ক্লায়েন্ট যে কোনো ধরনের ডিজাইন দেখাবে আমরা এটা বানাইতে পারি। হতে পারে যে কোনো ধরনের একটা লগো, ঠিক আছে? সামনে লগোর ক্লাস আসবে, লগোর ক্লাসে আমরা কখনো বলে দিব না সামনে আর কিভাবে বানাবেন, কারণ হচ্ছে কি সব টুলস আমি দেখাই দিব, কিন্তু কি বানাবেন এটা বলে দিব, বুঝতে পারছেন? কি কি চিন্তা করে বানাবেন এটা বলে দিব। সামনে ফ্লায়ার ডিজাইন আসবে, বিজনেস কার্ড ডিজাইন আসবে, এই ডিজাইনের শেপগুলো কিভাবে নেওয়া লাগে এইগুলা আমরা মোটামুটি কিছু দেখাই দিব, কিন্তু কোন টুলস ইউজ করবেন এটা কিন্তু আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যদি হোমওয়ার্কগুলো করে ফেলেন। কারণ হোমওয়ার্ক হচ্ছে কি আমাদের প্রজেক্ট রিলেটেড, কোনো ডিজাইন রিলেটেড না। যে আমি কোনো ডিজাইন আপনাদেরকে শেখাবো না, ডিজাইন শেখানো হবে আপনাদেরকে মাস্টার ইন ডিজাইনে, সেখানে আমিও থাকবো না, বুঝতে পারছেন? মাস্টার ইন ডিজাইনে যদি আপনারা এই ডিজাইন করেন, এখানে ইমপ্রুভমেন্ট করা হবে, আপনাদের ডিজাইনগুলো ইমপ্রুভ করার চেষ্টা করা হবে, কিন্তু এখানে টুলস নিয়ে আলোচনা করা হবে না। আমি এখানে আমাদের স্টার নিয়ে এইভাবে নিচ্ছি, এইভাবে কমাইতেছি, এখানে গিয়ে যদি বলেন স্যার এটা কেমনে করলেন, তাহলে কিন্তু খবর আছে, বুঝতে পারছেন? এটা আমি বলে দিছি না, বলে দিছি। কোনো কারণে যদি এরকম হয় যে এটা আমি বলি নাই, তাইলে অবশ্যই আপনি তাকে স্যারকে কোয়েশ্চেন করতে পারেন, বলতে পারেন না যে না স্যার এটা উনি দেখান নাই, ঠিক আছে? কিন্তু কোনোটা যদি দেখায় ফেলি তারপরে যদি আপনারা বলেন স্যার এটা কেমনে করলেন, তাহলে এটা তো হইল না, বুঝতে পারছেন? সো আমি এখান থেকে মোটামুটি সবগুলো দেখাই দিব, যা শুধু বাকি থাকবে এইটা আমাদের এখানের মধ্যে, এইটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, পার্সপেক্টিভ গ্রিড, এটা জাস্ট মকআপের জন্য প্রয়োজন। দেন এখান থেকে আরেকটা থাকবে আমাদের এই কলাম গ্রাফ, বাকি সব মোটামুটি আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের যতগুলো সোয়াচ প্যানেল, ফ্লোটিং প্যানেল নিয়ে আসছে, এগুলোর নাম মনে রাখবেন, কি প্যানেল? ফ্লোটিং প্যানেল। এই ফ্লোটিং প্যানেল যা যা আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে কন্ট্রোল প্যানেলটা কিভাবে কাজ করে একটু দেখেন। আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুলে আসতেছি তখন কিন্তু এই কন্ট্রোল প্যানেলটা এরকম আছে। আমি এটাকে একটু ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। আমি এখন আছি এখানে আমাদের লাইন সেগমেন্টে, এইটাই কন্ট্রোল প্যানেলটা এরকম আছে। ডিরেক্ট সিলেকশন টুল গেলাম, এখানে এরকম আছে। যখন আমি এটা সিলেক্ট করলাম তখন কিন্তু কন্ট্রোল প্যানেলটা একটু চেঞ্জ হইতেছে। সে তার প্রয়োজনে কন্ট্রোল প্যানেলটাকে কি করবে? চেঞ্জ করবে। কন্ট্রোল প্যানেল সবসময় সেম টু সেম থাকবে না, ঠিক আছে? যদি কন্ট্রোল প্যানেল আপনার এখানে না থাকে, এই কন্ট্রোলটা না থাকে, তাহলে কিভাবে নিয়ে আসবেন? উইন্ডো থেকে কন্ট্রোলটা নিয়ে আসার পর তারপরে সেভ করবেন, ঠিক আছে? আদারওয়াইজ প্রত্যেকবার আপনাকে ওই কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসতে হবে। এখন যদি আপনি এই ডকুমেন্টগুলোকে ক্রসও করে দেন, করে দেওয়ার পর নতুন করে আবার নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন, দেন যদি আমি এখান থেকে ক্রিয়েট করি, তাইলে আমাদের এই ইন্টারফেসটা ঠিকই আসতেছে না? এখান থেকে আপনি কাজ করেন এবং আর্টবোর্ড সাইজ আপনার ইচ্ছা মতো নেন। আর্টবোর্ড সাইজ যদি এখান থেকে চেঞ্জ করতে চান তাও করতে পারবেন। কীভাবে? আর্টবোর্ড টুলস আছে এখানে, এই যে আর্টবোর্ড টুলস, এখান থেকে আপনি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে ছোটো করে দেন, বুঝতে পারছেন? এখান থেকে ছোটো করে দেন এবং এখান থেকে আপনারা কাজ করেন। এখন যদি আমি একটা শেপ নেই, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড একটা শেপ নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার, এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মনে রাখবেন কোনো কিছু নাই, এখানে কিচ্ছু নাই, যা শুধু হোয়াইট এরিয়া দিয়ে বোঝাইতেছে এইটা একটা আর্টবোর্ড, বুঝতে পারছেন? যদি চান আপনি একটা ডিজাইন করছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি এটা কালার দিবেন, এই কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, বুঝা গেছে? কি করতে হবে? আপনাকে একটা শেপ নিতে হবে ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে শেপ নেন, দেন আপনি এখান থেকে ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার
দিয়ে দেন। বুঝা গেছে? এখানে স্ট্রোক আছে, স্ট্রোক রাখার প্রয়োজন নয়, স্ট্রোকটাকে ক্রস করে দেন। তাহলে এইটা দেওয়া যাবে না কালার? ওকে।